নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে আমাদের গল্পের আসরে। আমরা অনেক দিন ধরেই আপনাদের কমেন্ট পাচ্ছিলাম যে গোয়েন্দা রুদ্রদা সিরিজের গল্প কবে আসবে। ফাইনালি রুদ্রদা এসে গেছে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক। আমাদের আজকের নিবেদন রুদ্রদা ও রাজা লক্ষণ সেনের গুপ্তধন রহস্য। আর প্রতি সপ্তাহে এইরকম দারুণ দারুণ কিছু গল্প শুনতে আপনাদের কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। রুদ্রদা এখন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। ওর মন সামনের রাস্তার দিকে, আমি আর অবন্তী পেছনের সিটে। তিন মূর্তি এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে ধরে বর্ধমান ও মেমারির খুব কাছে একটি প্রত্যন্ত গ্রামে, যার নাম আমাতপুর। প্রায় 2 মাস হলো রুদ্রদা এই নতুন i20 গাড়িটা কিনেছে। ওর ড্রাইভিংয়ের হাত খুব পাকা বলতে হয়। কিন্তু কলকাতা শহরের সেই বড় বড় ইমারতের কাঠামো ছাড়িয়ে যখন বেরোলাম, চোখের সামনে খোলা সবুজ মাঠ ভেসে উঠল। আমাদের গাড়ির জানলা দিয়ে বেশ ভালো ঠান্ডা বাতাস আসছিল। আমরা বুক ভরে বাইরের গ্রামের হাওয়া নিজের ভিতরে নিলাম। আমরা শহরের মানুষ, এইরকম সুন্দর দৃশ্য আর পরিশুদ্ধ বাতাস পাবো কোথায়? তিন মূর্তি এটা ওটা নিয়ে গল্প করতে করতে এগোচ্ছি। আমার মন তখন পড়ে আছে বরাবরের মতোই বাইরের দিকে। চারিপাশে তখন প্রকৃতির সৌন্দর্য যেন আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে। চারিপাশে এত সবুজের সমারোহ। মাঠে চারিপাশে দেখা মিলছে প্রান্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত। যতদূর চোখ যায় শুধু সুদূর বিস্তৃত বনজঙ্গল আর মাঠঘাট। তখন দুর্গাপুজো আসতে আর একমাত্র 1 মাস বাকি। তাই রাস্তার দুই পাশে শত শত কাশফুলও ফুটে থাকতে দেখলাম আমরা। অবন্তীদি তখন একটা গান ধরল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। আমার চোখ যেন ওই জানলাটির বাইরে অদ্ভুত আরেকটি জগৎকে দেখতে পাচ্ছিল। সত্যি সবকিছু যেন স্বপ্নের মতো, আর আমি সেই স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। সত্যি বলতে কলকাতার এই অট্টালিকার ভিড়ে সবুজ কোথায়? সবটাই যেন কৃত্রিম মনে হয় আমার। সে যাই হোক, আমরা মাঝখানে একটা ধাবায় থেমেও ছিলাম সকালের ব্রেকফাস্ট সেরে নিতে। ও, আসল কথাটাই তো বলা হয়নি। কেন আমরা আজ চলেছি এই আমাতপুর নামক প্রত্যন্ত গ্রামে? এটা বলতে গেলে সবটাই খুলে বলতে হয়, কারণ ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 3 দিন আগে। আমি আর অবন্তীদি তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে গল্প করছিলাম। রুদ্রদা নিজের ঘরে বসে একটা বিদেশি দারুণ গোয়েন্দা উপন্যাস পড়ছিল। ঠিক এমন সময় আমাদের বাড়ির নিচে একটা পুরনো দিনের ভারী ইঞ্জিনের গাড়ির শব্দ শোনা গেল। গাড়িটার ইঞ্জিনের শব্দ এতটাই বেশি যেন পুরো পাড়াটার সমস্ত শব্দকে ছাপিয়ে সেটা এগিয়ে এলো। গাড়িটা ততক্ষণে থেমেছে আমাদের বাড়ির নিচে। রুদ্রদাও বেরিয়ে এসে বসলো আমাদের পাশে বৈঠকখানায়। তারপর ওর ভারী গলায় বলে উঠল, শেভরলেট ক্যামারো, পুরনো দিনের অত্যন্ত একটা দামি গাড়ি। গাড়ির ইঞ্জিনের শব্দটা আমি ভালো মতোই চিনি। অবন্তীদি একটু হেসে বলল, তাহলে বলছিস নতুন কোনো ভালো কেস হাতে আসতে চলেছে, সেটারই গন্ধ পাচ্ছি যেন আমি। রুদ্রদা আর কিচ্ছু বলল না। ততক্ষণে আমাদের ঘরের বাইরে ডোরবেল বাজল। একটু পরে যিনি ঘরে এসে যিনি ঢুকলেন তার বয়স প্রায় 40-এর বেশি হবে না। লম্বা আর সাদা ধবধবে পাঞ্জাবি পরা একজন মানুষ। তিনি দরজার বাইরে থেকে হাত জোর করে বললেন, নমস্কার রুদ্রবাবু, আসতে পারি? রুদ্রদাও দাঁড়িয়ে বলল, আসুন আসুন, বসুন এখানে। ভদ্রলোক ততক্ষণে পাশের সোফাটায় বসে বললেন, দয়া করে আগে একটু জল পেতে পারি? অনেকটা দূর থেকে আসছি। রুদ্রদা রামুদাকে ডেকে বলল, রামুদা, ঠান্ডা জল নিয়ে আসো তো একটু, আর একটু চা বসাও তাড়াতাড়ি। 2 মিনিটের মধ্যেই রামুদা জল নিয়ে এসে হাজির। লোকটা একবারে পুরো গ্লাস জলটা শেষ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রুদ্রদা এবার ওনার দিকে তাকিয়ে বলল, নমস্কার, আমি রুদ্র শঙ্কর রায়, আর এই আমার দিদি অবন্তী আর ও অনি। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না, তবে আপনি এটা দেখুন। লোকটি এবার রুদ্রদার দিকে এগিয়ে দিল একটা
পুরনো দিনের ফিকে হয়ে যাওয়া কাগজ। রুদ্রদা সেটা খুলে একটু চুপ করে দেখল, তারপর আবার ওনাকে ফিরিয়ে দিল। রুদ্রদা একটু উত্তেজিত হয়ে বলল, বাবা, এই তো দেখছি কোনো গুপ্তধনের কথা বলা হয়েছে এখানে। তবে কাগজে লেখা যে ছড়াটা, এটা আশা করি এক হেঁয়ালি। সেটা সমাধান না করতে পারলে সবটা বুঝতে পারা অসম্ভব। আর এই কাগজটার সত্যতা নিয়ে কতটা ভরসা করছেন? এই প্রশ্নটা যে আপনি করবেন তা আমি জানতাম রুদ্রবাবু। আসলে তবে আপনাকে প্রথম দিয়েই খুলে বলি, এর সাথে আমাদের জমিদার বাড়ির অনেক ইতিহাসও জড়িয়ে আছে। আমার নাম নিবারণ সান্যাল, আর আমার পিতা এককালে রায় জমিদার বংশের হয়ে কাজ করেছিলেন। সেই সূত্রেই বাবার পর আমিই হই রায় জমিদারের এস্টেটের ম্যানেজার। আপনারা হয়তো ভাবছেন জমিদার জমিদার বলছি কেন। আসলে আপনারা হয়তো জানেন না, জমিদারি প্রথা এখনো উঠে গেলেও এই আমাদপুরের রায় জমিদাররা এত ভালো আর প্রজাবৎসল ছিলেন যে এইখানের মানুষেরা তাদের সব সময় মান্যি করে চলত। আর এখনো আমাদেরই অধীনেই আশেপাশের গায়ের বেশিরভাগ জমি, আর মানুষ সেই সব জমিতেই চাষবাস করে নিজেদের পেট চালায়। আর আমাদের রায়বাবু এত ভালো যে গরিব চাষিদের থেকে সামান্য কিছু অর্থ নিয়ে সেই জমি তাদের চাষের জন্য দিয়ে দেন। বিপদের সময় গ্রামের প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়ান তিনি। হাসপাতাল তৈরি, বাচ্চাদের নতুন স্কুল তৈরিতে অনেক সাহায্য করেছেন আমাদের রায়বাবু। তাই সেইখানের মানুষ এখনো ওনাকে জমিদারবাবু বলেই ডাকেন। সাধারণ মানুষের কাছে জমিদারবাবু হলেন ঈশ্বর তুল্য। আর সত্যি, ওনার মতো প্রতিভাবান আর ভালো মনের মানুষ খুব কমজনই আছেন। জমিদার দেবদত্ত রায় এই নামেই সবাই তাকে চেনে, তবে তিনি থাকেন অত্যন্ত সাধারণভাবেই। আমাদের জমিদারবাবু নতুন মহলে থাকেন, তবে প্রাচীন আমলে ওই গ্রামের বুকে অবস্থান করত প্রকাণ্ড এক জমিদার বাড়ি। কালের নিয়মে প্রায় 200 বছরের বেশি হয়ে যাওয়ায় সেই বাড়ি এখন পরিত্যক্ত। এখন সেই বাড়ি জীর্ণ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে গ্রামের এক কোণে। সেই ভগ্নাবশেষে এখন জন্মেছে ঘন জঙ্গল, তার উপর সাপখোপের উৎপাত তো আছেই। আপনারা মনে মনে প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ি যেমন চিন্তা করতে পারছেন, তার থেকেও খারাপ অবস্থা ওই জীর্ণ মহলের। রুদ্রদা এতক্ষণ মন দিয়ে শুনছিল, এবারও বলল, আর এই প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়িতেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে হয়তো এই বংশের গুপ্তধন। আর সেই গুপ্তধন উদ্ধার করার জন্যই আমার কাছে আসা, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। প্রথমত আমরা এই হেয়ালির উত্তর খুঁজে বার করতে পারিনি, আর লোক লাগিয়ে তন্ন তন্ন করে পুরো জমিদার বাড়ি খুঁজলেও কিছুতেই সেই গুপ্তধন জাতীয় কিছুর হদিশ আমরা পাইনি। আর জমিদার বাবু আপনার বুদ্ধির কথা আর নাম আগেই শুনেছিলেন, তাই আমায় বললেন আপনাকে নিয়ে আসার জন্য। ওনার মতে সেই গুপ্তধন উদ্ধার পাকা মাথার কাজ। তাদের পূর্বপুরুষদের সম্পদ তারা এইভাবে হেয়ালি করেই লুকিয়ে রেখে গিয়েছিলেন। রুদ্রদা এবার জিজ্ঞেস করল, আপনারা কি আগে থেকেই জানতেন যে জমিদার বংশের কিছু গুপ্তধন থাকতে পারে? আর এই যে চিরকুট মানে হেয়ালির কাগজটা, সেটা জমিদারবাবু কোথা থেকে পেলেন? একটা এত বড় আর পুরানো ব্রিটিশ আমলের জমিদার বংশের যে কোনো গুপ্তধন থাকবেই, এটাই স্বাভাবিক। শোনা যায় ব্রিটিশ আমলে এই জমিদারি আরও ফুলে ফেঁপে উঠেছিল, তবে সেই সময় আশেপাশের অঞ্চলে ডাকাতি হতো অনেক। তাই হয়তো এই সমস্ত ধনসম্পদ লুকিয়ে রাখার ব্যবস্থা করেন রায় জমিদারেরা। আর কাগজটা পাওয়ার ঘটনাও আরও অদ্ভুত। এরই মধ্যে রামুদা চা নিয়ে এসে হাজির। ভদ্রলোক চায়ে চুমুক দিয়ে আবার বলা শুরু করলেন, হ্যাঁ, আমাদের দেবদত্ত বাবুর বাবা অর্থাৎ আগের রায়বাবুর প্রচুর বইয়ের শখ ছিল। আর জমিদার বাবুরও এই বয়সে এসে বই পড়ার নেশাটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। সেই বই ঘরের দেওয়ালে থাকতো অত্যন্ত পুরানো একটা ব্রিটিশ আমলের ঘড়ি। দিন কয়েক আগে হঠাৎ করেই দেবদত্ত বাবুর হাত থেকে ঘড়িটা পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর সেই ঘড়ির এক স্থানে গুপ্ত কুঠুরি করে ভরা ছিল এই কাগজ।
আর কাগজটায় শিলমোহর মারা রয়েছে খোদ দেবদত্ত বাবুর পিতামহের। তাই সেই কাগজের লেখা পড়েই হয়তো সহজেই আন্দাজ করা যায় এই গুপ্তধনের কথা। আর সেই গুপ্তধন উদ্ধার করার জন্য জমিদার বাবু আপনাদের আমাদপুরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। রুদ্রদা এবার হেসে বলল, জমিদারবাবুর আদেশ বলে কথা, যেতে তো হবেই। আর গুপ্তধন উদ্ধারের কেস যখন, এটাই যেন আমি এখন থেকে উত্তেজনা অনুভব করছি। তবে আজ যাওয়া সম্ভব নয়, আপনি আজ ফিরে যান। আর জমিদারবাবুকে বলে দিন আমরা পরশু দিন আসছি আমাদপুর। আপনার জন্য গাড়ি কি আমি পাঠিয়ে দেব সেই দিন? রুদ্রদা হেসে বলল, না না, সেই কষ্ট করতে হবে না, আমার নিজের গাড়ি আছে, ওটা করেই চলে যাব, কোনো অসুবিধা হবে না। আর আমার সাথে আমার দিদি আর অনিও যাবে কিন্তু। ঠিক আছে রুদ্রবাবু, আজ তাহলে উঠি। সবটা তো শুনলেন, আপনি তাড়াতাড়ি আসুন। আর এই হেয়ালি কাগজটা আপনি রাখতে পারেন, যদি সেটা কোনো কাজে আসে। না না, তার দরকার নেই। হেয়ালির ছড়াটা আমার ভালো মতোই মনে আছে, কোনো দরকার নেই, ওটা আপনাদের কাছেই সযত্নে রাখুন। ভদ্রলোক নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আর সঙ্গে সঙ্গে মোটা ইঞ্জিনের গাড়িটার শব্দ পাড়া কাঁপিয়ে বেরিয়ে গেল। অবন্তীদি রুদ্রদাকে জিজ্ঞেস করল, তা রুদ্র, ওই হেয়ালিটার কাগজে কি লেখা ছিল সেটা তো আমাদের জানাই হলো না। রুদ্রদা একটা হাই তুলে বলল, দুপুরে খেয়ে দিয়ে উঠে ডায়েরিতে লিখে রাখবো, তখন এসে দেখে নিস। আর 3-4 দিনের মতন হালকা জামা কাপড় নিয়ে নিস, পরশু দিনই আমরা বেরোচ্ছি। তবে এইবার গাড়ি ড্রাইভ করব আমি। পরশুদিন সোমবার আমরা আর দেরি করিনি, একদম সকাল সকালই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদপুরের উদ্দেশ্যে। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেলা ওই 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম মেমারির কাছে। তারপর পথের লোকজনকে জিজ্ঞেস করাতেই দেবদত্ত রায়ের জমিদার বাড়ি খুঁজে পেতে তেমন একটা বেগ পেতে হয়নি। আশেপাশের সাধারণ গ্রামবাসীদের কাছে উনি যে কতটা সম্মানীয় ব্যক্তি তা লোকেদের আচরণে স্পষ্ট। একটুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম বিশাল আকৃতির দোতলা একটা বাড়ির গেটে। গেট বললে ভুল হবে, এই যে সিংহ দরজা বলা চলে, কারণ গেটের 2 ধারে থামে বড় বড় 2টি সিংহের মূর্তি খোদাই করা, তা চোখে পড়ল। আর সেইখান দিয়ে সামনের একটা ছোট্ট বাগান পেরিয়ে সামনে চোখে পড়ল নুড়ি পাথর বেছানো পথ। বাড়ির নিচে 2টো গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখলাম। একটা আমাদের আগে দেখা পুরনো দিনের গাড়িটা। একজন দারোয়ান জাতীয় লোক বাইরে আমাদের দরজা দেখিয়ে দিল। দরজা পেরিয়ে আমাদের অভ্যর্থনা করলেন নিবারণবাবু। আসুন আসুন রুদ্রবাবু, পথে আসতে আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি। বসুন বসুন, আমি কিছু জল খাবার দেওয়ার কথা বলি, আপনারা ততক্ষণে জিরিয়ে নিন। তার কোনো দরকার নেই নিবারণবাবু, আমরা এই রাস্তায় একটা ধাবায় হালকা খাবার খেয়েছি, তাই আমাদের নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে আমি যে কাজের জন্য এখানে এসেছি, অর্থাৎ দেবদত্তবাবুর সাথে আগে দেখা করতে চাই। অবশ্যই, রায়বাবু হয়তো এখন লাইব্রেরি ঘরেই আছেন আশা করি, আপনারা আসুন। বাড়িটার চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেওয়ালে হরিণের সিংহ যেন চোখে পড়ল। আপাত দৃষ্টিতে যা দেখলাম বলা যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনো অবস্থাপন্ন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা প্রবেশ করলাম একটা বড় ধরনের ঘরে। সে ঘরের চারিদিকে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য বই, আর তার মধ্যেই একটি বড় রাজকীয় কাঠের চেয়ারে মাথা হেলিয়ে বসে বই পড়ছেন একজন মানুষ। দেখে যা বুঝতে পারলুম বয়স তার প্রায় 55-র কাছাকাছি। মাথার বেশিরভাগ চুলই সাদা। কম বয়সে যে দারুণ স্বাস্থ্য ছিল ভদ্রলোকের তাহার বলে দিতে হয় না। আমরা আসছি দেখেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বললেন, তুমি আশা করি রুদ্র, তোমার যে এতটা কম বয়স হবে এটা ধারণা করতে পারিনি। খবরের কাগজে তোমার বুদ্ধির প্রশংসা আমি পেয়েছি। সে যাই হোক, নিবারণ সবটা তোমাকে বলেছে মনে হয়। রুদ্রদা হেসে বলল, হ্যাঁ, উনি সবটা বলেছেন ঠিকই, তবে আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলো জানতে পারলে আমার একটু সুবিধা হবে। অবশ্যই, তুমি যা জানার সবটা জিজ্ঞেস করো। প্রথমে আমি একটু এই ঘড়িটা দেখতে চাই, যার থেকে এই কাগজটা উদ্ধার হয়েছিল। ভদ্রলোক আঙুল দেখিয়ে দিলেন পাশের একটা তাকের দিকে। সেখানে শোভা পাচ্ছে পুরনো দিনের একটা মস্ত ঘড়ি, তবে সেটার কাঁচটা নেই।
কয়েকদিন আগেই যে এটা ভেঙে গিয়েছিল সেটা স্পষ্ট হলো। রুদ্রদা এগিয়ে গেল সেই দিকেই, তারপর ঘড়িটা হাতে তুলে নিল। প্রায় 1 মিনিট ওটা এটা নাড়াচাড়া করতে করতে সামনে এনে বলল, এই কুঠুরিটার ভিতরে ছিল কাগজটা আশা করি। এক্সিলেন্ট, ঠিক ধরেছ। সহজে সাধারণ মানুষের চোখে ঘড়ির এই গুপ্ত জায়গাটা ধরা পড়বে না। তবে তুমি বার করেছো, তার মানে তোমার বুদ্ধি আছে। রুদ্রদা ওটা যথাস্থানে রাখতে রাখতে বলল, এই ঘড়িটা আগে কোনোদিন। কথা শেষ না করতে দিয়েই দেবদত্তবাবু বললেন, এই ঘড়িটা আমাদের ঠাকুরদার আমল থেকেই বলতে পারো। এই প্রায় 100 বছরও পুরনো হবে ঘড়িটা। আগে এটা পুরনো বাড়িতে ছিল, এখন এখানে শোভা পায়। তবে এটাই যে কোনোদিন কোনো এইরকম ফিকে হয়ে যাওয়া একটা কাগজ পাওয়া যাবে, সেটা আমরা কেউই জানতাম না। সে না হয় হলো, তবে আপনি শুনলাম গুপ্তধন উদ্ধার করার জন্য পুরনো জমিদার বাড়িতে কয়েকদিন ভালো মতন খোঁজ করছিলেন। তবে আশা করা যায় ওখানে জঙ্গল একটু পরিষ্কার করে রেখেছেন, তাই তো? তা যদি হয় আমাদের কাজে সুবিধা হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছ। আমার বয়স হয়েছে, তাই নিবারণী ওখানে চারিপাশটা খুঁজে দেখতে গিয়েছিল, তবে সে কিছু পায়নি। তার মানে আপনার এই গুপ্তধন খোঁজার কথা গ্রামের মানুষ বা বাইরের লোক জানেন বলছেন? এটা তো ভালো কথা নয় দেবদত্তবাবু। না না, অত কাঁচা কাজ আমি করি না। ওই হেয়ালির ব্যাপারটা জানি শুধু আমি আর নিবারণ। যারা ওখানে কাজ করেছে তারা ভাবছে হয়তো পুরনো জমিদার বাড়িটা ঠিক করার জন্য ওইসব জঙ্গল টঙ্গল সাফ করা হচ্ছে। এই ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো। তবে তোমার যদি লোক লাগে, তোমার সাথে অবশ্যই কেউ না কেউ যাবে। রুদ্রদা উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। দেবদত্তবাবু হাঁক দিলেন, নিবারণ, কোথায় গেলে? আচ্ছা, নিবারণবাবু দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন না তো? কারণ দেবদত্তবাবু ডাকার সাথে সাথে তিনি তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলেন। লোকটার কি আড়ি পাতার স্বভাব আছে নাকি? আগের দিন তো দেখে এমন কিছু মনে হয়নি। রুদ্রদাও ব্যাপারটা লক্ষ্য করেছে আশা করি। নিবারণ, রুদ্র যেন কোনো কিছুতেই কোনো অসুবিধা না হয়। পুরনো জমিদার বাড়িতে ওকে সমস্ত রকম সাহায্য করার লোক কিন্তু দেবে তুমি। আর খাওয়া দাওয়ার সমস্যা যেন না হয়, সেটা তদারকির দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিলাম। আমরা বেরিয়ে যেতেই দেবদত্তবাবু নিজের হাতে ধরা বইটা আবার পড়া শুরু করলেন। সময় মতো আমাদের দুপুরের খাবার ডাক পড়ল। সেই খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন, তা দেখে তো আমি অবাক হয়ে গেছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরও 3 রকম ভাজা, কাতলা মাছ আর কালিয়া, চিংড়ি মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস আর মিষ্টি, চাটনি পাঁপড়, ওই সবই আছে। খাবার টেবিলে আমরা উঠে যেতে চাইলেও খাবার যেন ফুরোতে চায় না। আমাদের জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। দুপুরে একটু রুদ্রদা শুয়েছিল। আমি তখন ওকে বললাম, আচ্ছা রুদ্রদা, তুমি তো আমাদের এই কাগজের চিরকুটে যেটা লেখা ছিল সেটাই দেখাওনি। আমার খুব জানতে ইচ্ছে করছে যে ওটাই কি লেখা ছিল, জানো তো? রুদ্রদা খালি পাশে রাখা ডায়েরিটা আমার হাতে তুলে দিয়ে আবার অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আমি দেখলাম ডায়েরির সেই পাতায় কালো কালির অক্ষরে লেখা আছে, রাবণ রাজা পুজিতেন যারে, ভুজঙ্গ ভূষণ উগ্র চরাচরে, সময়ের কল সঠিক হতে দ্বার খোলে তারই কোলে, লক্ষণ উদ্ধারের পরাক্রম নাহি যায় বৃথা, সামন্ত রাজার রাশি লাভ লুকোনো আছে সেথা, যুদ্ধের দামামা বাজিলে তুরঙ্গ ছুটিবে 2 ঘর, সেইখানিতে পাইলেই পাইতে পারো সামন্ত রাজার ধন। হেয়ালিটা দেখা মাত্র আমার মাথায় কিছুই ঢুকলো না, তবে বুঝলুম এই ধাঁধার উত্তর খোঁজা এত সহজ নয়। রুদ্রদা শুয়ে থাকলেও হয়তো ওর মাথায় চলেছে এই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা। তাহলে রুদ্রদা এখন কি করবে ঠিক করলে? ধাঁধার কোনো কিছুই তো আমার মাথায় ঢুকছে না। তোকে কিছু মাথা খাটাতে হবে না অনি, এখন যা করার আমাকেই করতে হবে। এতক্ষণ চুপচাপ বসেছিল, এবারও বলে উঠল, আমার মনে হয় আমাদের ওই পুরনো জমিদার বাড়িটায় আগে যাওয়া উচিত। ওখানেই হয়তো আমরা কোনো সূত্র পেয়ে যাব। হ্যাঁ, আপাতত তথ্য যখন নেই তাহলে আগে বাড়িটা ঘুরেই আসা যাক। একটু পড়তে দে, বিকেল বিকেল আমরা ওই দিকে যাব। ওসব ছাড়ো রুদ্রদা, তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছো যে নিবারণ বাবু কিন্তু আমাদের উপর নজর রাখছিল?
ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি, তবে এখানে এত বড় একটা গুপ্তধনের ব্যাপার তো একটা লোভের জায়গা থাকতেই পারে। তাই এখানে অন্ধের মতো কাউকে বিশ্বাস করলেও চলবে না। বিকেলের রোদটা একটু পড়তেই 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে। নিবারণবাবু আমাদের সাথে যেতে চেয়েছিলেন, কিন্তু রুদ্রদা ওকে বলল, আপনাদের পুরনো জমিদার বাড়ির কথা আশা করি সবাই জানে, তাই আর আপনাকে কষ্ট করতে হবে না। আমরা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতে করতে পৌঁছে যাব ঠিকই। নিবারণবাবু তখন আর কোনো কথা বলেননি। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সেখানেই অল্প জঙ্গলাকীর্ণ একটি জায়গা দেখতে পেলাম আমরা। আর সেই জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন এক বড় ধরনের জীর্ণ বাড়ি। বাড়ি বলা ভুল হবে, কারণ এটার মধ্যে মানুষের তো বসবাস নেই। শুধু আছে বড় বড় ভেঙে পড়া দেওয়াল ও জংলি লতানো গাছের বারবারন্ত। বাড়িটার চারিদিকে একটা অদ্ভুত পুরনো গন্ধ ছড়িয়ে আছে। জায়গায় জায়গায় দেওয়াল ভেঙে পড়লেও তাতে খোদাই করা নকশাগুলো অত্যন্ত সুস্পষ্ট। প্রকৃতির নিয়মে সেই সমস্ত দেওয়ালের নকশা ক্ষয়প্রাপ্ত হওয়ার দরুন অতটা এখন বোঝা যাচ্ছে না। আর বাড়িটায় যে প্রায় 50 উপর ঘর হবে সেটা সহজেই চোখে পড়ে। আর বাড়িটার সামনের 2 দিকে 7টা ও অপর দিকে আরও 7টা মস্ত বড় বড় থাম চোখে পড়ে। আর এই থামগুলোর জন্যই বাড়িটা হয়তো এতকাল দাঁড়িয়ে আছে। রুদ্রদা এগিয়ে গেল থামগুলোর দিকে। ওর সন্ধানী চোখে হয়তো কিছু ধরা পড়েছে। আমরাও পেছন পেছন এগিয়ে গেলাম। প্রতিটা থামের গায়ে খোদাই করা রয়েছে কোনো না কোনো নকশার চিত্র। আর প্রতিটি নকশা যে কোনো না কোনো ঘটনার উপর ভর করে তৈরি সেটা সহজেই বোঝা যায়। রুদ্রদা বলল, বাড়ির বয়স কত বলে মনে হচ্ছে তোর রনি? আমি একটু ইতস্তত করে বললাম, কত আর হবে, দেবদত্তবাবু নিজেই তো বললেন 200 বছর হবে। না রে অনি, ওই ফলকটা দেখ ভালো করে, ওখানে কি লেখা আছে দেখ। তাই তো, ফলকটা এমনভাবে ভেঙে মাটির সাথে মিশে গেছে তা যেন আর দেখাই যায় না। আর তার উপর জন্মেছে বহু গাছগাছড়ার ও বুনো ফুলের গাছ। তবুও তাতে অস্পষ্ট লেখা যেটা ফুটে উঠেছে তা হলো 1773। তার মানে সত্যি এটা এত বছরের পুরনো বাড়ি। রুদ্রদা বলল, বেশি ভিতরে যাস না অনি, আজ এমনিতেই বেলা পড়ে আসছে, আর একটু হলে অন্ধকার নামবে। সাপখোপ থাকলে আশ্চর্য হব না, তাই আজ বাইরে দিয়ে দেখ, কাল তৈরি হয়ে আসবো। রুদ্রদা ঘুরে ঘুরে আজ পুরো বাড়িটাই ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলো। ও এবার দেখলাম এগিয়ে গেল পরপর দাঁড়ানো সারি সারি থামগুলোর দিকে। তারপর মনোযোগ দিয়ে সেগুলোই দেখতে থাকলো। কি আর করব, আমি আর অবন্তীদি পরন্ত বিকেলে এত বড় বাড়িটার চারিপাশটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। হঠাৎ রুদ্রদাকে দেখলাম একটা থামের উপর ঘুষি মেরে রাগী স্বরে বলল, আজ ক্যামেরাটা আনলাম না, তাহলে আজ রাতেই নকশাগুলো মন দিয়ে দেখতে পারতাম। আমি জানি রুদ্রদা ওর নিকন লেন্সটা আর ক্যামেরা সবসময় ব্যাগে রাখে, কাল হয়তো ওটা দরকার লাগতে পারে। ও এবার এগিয়ে এসে আমাদের দিকে তাকিয়ে বলল, চল ফেরা যাক এবার, কাল সকাল সকাল চলে আসবো। আমরাও এগিয়ে গেলাম বাড়িটাকে পেছনে ফেলে। যাওয়ার সময় হঠাৎ আমি নেমে আসা সন্ধ্যার আবছা আলোতে যেন দেখলাম বাড়ির উপরে দোতলার ভেঙে পড়া বারান্দায় যেন একটা কালো আচ্ছা অবয়ব দাঁড়িয়ে আছে। আর সেই অবয়বের দৃষ্টি যেন আমাদের দিকে নিবদ্ধ। আমি তৎক্ষণাৎ রুদ্রদাকে বলতে যাব, ছায়ামূর্তিটা যেন সেখান থেকে সরে পড়ল। আমি কথাটা বলতেই অবন্তীদি হেসে বলল, এত বছরের পুরনো বাড়ি বুঝলি, ভূত বাবাজিরা থাকলে অবাক হব না। তবে কাল তো দিনের বেলা আসছি, উপরের দোতলার দিকেও যাওয়া হবে আশা করি। সময়ের কল সঠিক হতে দ্বার খোলে তারই কোলে। অর্থাৎ এখানে ঘড়ির পেছনের গোপন কুঠুরির দ্বার খুলে এই হেঁয়ালি আবিষ্কারের কথা বলা হয়েছে। তবে তার কোলে বলতে কার কোলে বলা হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। আর থামের গায়ে যে নকশাগুলো দেখলাম তাতে তো অনেক কটায় যুদ্ধের ছবিও খোদাই করা আছে। এখানে রামায়ণের যুদ্ধের কথা বলা হয়নি তো? রাবণ রাজা তা না হলে উল্লেখ হবে কেন? সে যাই হোক, আমরা সেদিন দেবদত্তবাবুর বাড়ি পৌঁছে লাইব্রেরি ঘরেই কিছুক্ষণ ছিলাম। রুদ্রদার সাথে ওনার কথাও হলো অনেক দেখলাম। আমি তখন ওনার অত বইয়ের ভিড়ে একটা বই নিয়ে পড়ছিলাম। এই লাইব্রেরির বেশিরভাগ বই বলতে গেলে ইতিহাসের ওপর, তাই ওই রকমই একটা বই পড়ছিলাম আমি। রাতে খাওয়ার পর রুদ্রদাকে ঘরে অনেকক্ষণ পায়চারি করতে দেখেছিলাম, অর্থাৎ ও কিছু একটা ভাবছে। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন প্রায় 8টা বেজে গেছে।
আমি দেখলাম রুদ্রদা ততক্ষণে তৈরি হয়ে ওর ক্যামেরাটা নিয়ে খুটখাট করছে, আর অবন্তীদি ব্রাশ করছে সোফায় বসে। আমি ঘুম জড়ানো চোখে জিজ্ঞাসা করলাম, রুদ্রদা তুমি তো দেখছি তৈরি, উঠলে কখন? সে উঠেছি 5টায়, ছাদে গিয়ে যোগব্যায়াম সারলাম, মেডিটেশন করলাম, তারপর ক্যামেরাটা নিয়ে বসলাম। আর ওই রহস্যের লাইনগুলো নিয়ে আর কিছু বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম, কিন্তু সম্ভাবনা দুটোর। প্রথমত, রাবণ রাজা পুজিতেন যারে যদি এখানে আমাদের মহাভারতে রাবণের কথা বলা হয়, তবে কিন্তু দেবাদিদেব মহাদেবের সব থেকে বড় ভক্ত ছিলেন স্বয়ং রাবণ রাজা। আর অন্যদিকে তিনি বসন্তকালে চৈত্র মাসে দেবী পার্বতীকে পুজো করে সন্তুষ্ট করেন। তাহলে এখনো আমরা বুঝতে পারছি না এখানে কোন দেবতার কথা বলা হচ্ছে। তবে জমিদার বাড়িতে যে তার হদিশ আমরা পাবো, আমার মন সেটাই বলছে। আচ্ছা, বুঝলাম। তাহলে সকালের খাবারটা খেয়েই বেরিয়ে পড়ি, চলো। সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন পৌঁছলাম, আকাশে তখন কড়া রোদ ঝকঝক করছে, কিন্তু বাড়িটার আশেপাশে জঙ্গল হওয়ায় অতটা গরম গরম মনে হচ্ছে না। আমরা আজ আর অপেক্ষা না করে এগিয়ে গেলাম বাড়িটার ঠিক পেছন দিক বরাবর। আমরা এগোচ্ছি সামনের ঝোপঝাড়টা পেরিয়ে। এদিকে যে একদমই মানুষের পায়ের ছাপ বহু বছর পরেনি তা অত্যন্ত স্পষ্ট। রুদ্রদা ছিল সব থেকে আগে, আর ওর পিছন পিছনে আমরা দুজন। হঠাৎ করে রুদ্রদা সামনে না গিয়ে একটু থেমে গেল। ওর পাটা যেন কোনো একটা অজ্ঞাত কিছু দেখার সাথে সাথেই স্তব্ধ হয়ে গেল। ঠিক এমন সময় একটু গাছ থেকে ভেসে এলো সাপের ফসফস করে ফনা তুলে দাঁড়াবার শব্দ। রুদ্রদা আমাদের দিকে তাকিয়ে নিজের মুখের কাছে হাতের আঙুলটা এনে দেখালো, মানে চুপ। আমি জানি ওর নিজের স্নায়ুর উপর অত্যন্ত আধিপত্য আছে, তবে ওইরকম একটা বিষধর জীব সামনে থাকলে যে কারো ভয়ে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। সাপটা দেখলাম রুদ্রদার অনেকটা কাছে এসে পড়েছে, আর ফনা তুলে মাথা উঁচিয়ে আছে জীবটা। যে কোনো সময় কিছু একটা বিপদ ঘটে যেতে পারে। আমি দেখলাম পেছনে অবন্তীদি, একেবারে ভয়ে জড়সড়। ওর বোধ করি নড়াচড়ার ক্ষমতাও নেই। আমি জানি রুদ্রদা এমনিতেই কোনো প্রাণীর হত্যার পক্ষে নেই। ওর পকেটে পিস্তল আছে, তবে আশা করি ওর সেটা ব্যবহার করার দরকার পড়বে না। সাপটার দিক থেকে এবার ফোঁস করে আবার শব্দ হতেই রুদ্রদা ওর পায়ের বুটের সামনেটা সাপটার দিকে এগিয়ে দিল। তারপর অদ্ভুতভাবে হালকা হালকা করে নাড়তে লাগলো। আর তার থেকে অদ্ভুত ঘটনা হলো, বুটটা যেদিকে নাড়া হচ্ছে সাপটাও সেই দিকেই তার মাথাটা নিচু করে এগিয়ে আসছে। তবে এমন সময় হঠাৎ করেই সাপটা জানি না কেন ফনাটা নামিয়ে আনল। রুদ্রদা আমাদের নিজেদের একটুও না নড়ে এক স্থানে শুধু দাঁড়াতে ইশারা করলো। আমরা তিনজনেই দেখলাম ওই বিষধর জীবটা পাশ কাটিয়ে এগিয়ে গেল পেছনের দিকের একটা ঝোপের দিকে। গরমে না তখনও ভয়ে আমাদের মাথার উপর দিয়ে নামছে ঘামের স্রোত। রুদ্রদা ভাঙা গলায় বলল, যেটা দেখলি একটা জাত গোখরো, ভাগ্য ভালো এগোনোর আগে চোখে পড়েছিল। সাবধানে পা ফেলে এগোতে হবে এবার, চল এগোনো যাক। আমরা আরেকটু এগোতে না এগোতেই অবন্তীদি হঠাৎ করে যেন চিৎকার করে বলল, ওটা কে রুদ্র? ওদিকে তাকাতেই চোখে পড়ছে যেটা, সেটা দেখে আমরা তো থ হয়ে গেছি, কারণ জঙ্গলের মধ্যে প্রায় ঢেকে যাওয়া একটা পুরনো ভগ্নপ্রায় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওদিকে তাকিয়ে রুদ্রদা বলে উঠল, ও মাই গড, উপরের চূড়ার ভাঙা অংশটা লক্ষ্য কর ভালো করে। তার মানে আমার সন্দেহটা ঠিকই দাঁড়াচ্ছে। এগিয়ে দেখা যাক। আমরা ঝোপঝাড় সরিয়ে এগিয়ে যেতেই চোখে পড়ল মন্দিরের চাতালটা। বেশি বড়ও না, ছোট ধরনের, কিন্তু পোড়া মাটির কাজ করা মন্দির। যদিও বেশিরভাগ স্থান এখন ক্ষয়প্রাপ্ত, তবে একটা কাঠের পুরনো দরজা খুলে আমরা প্রবেশ করলাম সেটার ভেতরে। কিন্তু যেটা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমরা। মন্দিরের ঠিক মধ্যিখানে অবস্থান করছেন কালো কোষ্ঠী পাথরের এক শিবলিঙ্গ, আর তার পাশেই রাখা রয়েছে একটা বড় ত্রিশূল। রুদ্রদার দিক থেকে বিড়বিড় করে ভেসে এলো একটা কথা, তার মানে রাবণ রাজা পূজিতেন যারে, অর্থাৎ এখানে দেবাদিদেব মহাদেবের কথা বলা হয়েছে। আর ভুজঙ্গভূষণ উগ্র চরাচরে, অর্থাৎ ভুজঙ্গভূষণ যে মহাদেবেরই আরেক নাম। দেবাদিদেবেরও 108তম শতনাম আছে, যার মধ্যে এটি অন্যতম। এটা আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল। আমি তৎক্ষণাৎ বললাম, আর উগ্র চরাচরটা? খুব সহজ, দেবাদিদেবের থেকে ভয়ানক রাগী আর উগ্র এই জগৎ সংসারে আর কোনো দেবতা ছিলেন না, তাই এখানে বলা ভুজঙ্গভূষণ উগ্র চরাচরে। আমরা মন্দিরের মধ্যে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখলাম সবকিছুই বলতে গেলে ফাঁকা। এই মন্দিরে গতকাল যে পুজো হয়নি তা স্পষ্ট, তবে দরজা বন্ধ থাকায় বেশি ধুলো বালি পড়েনি। আর একটা অদ্ভুত করা ব্যাপার লক্ষ্য করলাম,
পুরনো মন্দিরের মেঝেটায় কিন্তু বড় বড় কালো আর সাদা মার্বেল পাথরের কাজ করা। দূর থেকে দেখলে মনে হচ্ছে একটা দাবা খেলার বোর্ড এটা, আর ঠিক মাঝখানেই অবস্থান করছেন ওই শিবলিঙ্গ। আমরা তিনজনই এবার সেখানে প্রণাম সেরে নিয়ে মন্দিরের দরজাটা ঠেলে বাইরে বেরিয়ে আসলাম। রুদ্রদা বলল, চল বাইরের ওই থামগুলোর দিকে যাওয়া যাক। ওইগুলোর নকশা ছবিগুলো তুলে নিতে হবে আগে, তারপর বাড়ি ফিরে না হয় সবটা খুঁটিয়ে দেখা যাবে। আমি আর অবন্তীদি দুইজনেই বাইরের দালানের ওপর দাঁড়িয়ে বাড়িটার এদিক ওদিক দেখছিলাম আর গল্প করছিলাম। রুদ্রদা ওর মতো সুন্দর করে একটা করে সব কটা থামের ছবি ওর ক্যামেরায় বন্দি করছিল। সব কটা থামের ছবি তোলা শেষ হতেই ও একটু বসলো চাতালের কাছে একটা বড় ধরনের ইটের উপর। তারপর সেখানে বসে পকেট থেকে বার করে আনলো একটা সিগারেট। তারপর সেই সিগারেটে একটা শুকটান দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, ওখানে যে কোনো একটি যুদ্ধের কথা বলা হয়েছে তা আমি নিশ্চিত। দাদার প্রথম দুটো লাইনের মানে এখন জলের মতন পরিষ্কার, তবে পরেরগুলো জানতে হলে এই যুদ্ধের সব কটা জানা দরকার, কারণ দেওয়ালের গায়ে অনেক কটা নকশাতেই যুদ্ধের ছবি আছে। অবন্তীদি হঠাৎ করে আমাদের মধ্যে বলে উঠল, তাহলে আমাদের আগে ওই বিক্রমটা কে, আর ওই সামন্ত রাজাটাই বা কে? সবটা জানা দরকার। রুদ্রদার কথাগুলো যেন শুনেও না শোনার মতো উড়িয়ে দিয়ে বলল, এই ছবিগুলো বাড়ি ফেরার পথে ফটো ধুয়ে দেওয়ার দোকানে দিয়েই ফিরবো, তাহলে রাত হওয়ার আগে ছবিগুলো হাতে চলে আসবে আশা করি। চল আজ ওটা যাক, পেটে ছুঁচো ডন দিচ্ছে। আমরা বেরিয়ে যাব বলে ততক্ষণে সবে বাড়িটার ভাঙা গেটের দিকে এগোচ্ছি। ঠিক এমন সময় দূর থেকে তিনজন লোক আমাদের একদম সামনে এসে দাঁড়ালো। লোকগুলো দুজনই বেশ সন্ডা ধরনের, আর অপর একজন সাধারণ। তবে সে ব্যক্তিটির মুখের দিকে তাকালেই যেন মনে হয় সব থেকে নিকৃষ্টতম কাজগুলো যদি কেউ করে থাকে তবে এই করেছে। কেন জানি না লোকটাকে আমার ঠিক ভালো লাগলো না। হাতের 10টা আঙুলের মধ্যে 8টা সোনার আংটি চোখে পড়ল, আর গলায় একটি মোটা বিছা সোনার হার। সে মুখের কাছে একটা আলতো বদমাশি হাসি এনে বলল, তা রুদ্রশঙ্কর রায় দেখছি আমাদের গ্রামে। কি ব্যাপার বলুন তো? জমিদার বাবু গুপ্তধন উদ্ধারের জন্য আপনাকে ডেকে পাঠালেন নাকি? তা আপনার কথা শুনে তো মনে হচ্ছে গুপ্তধনের খবর যখন আপনার কানে পৌঁছে গেছে, তবে আপনিও সেটা খোঁজ করতে পারেন। তার কি করি রুদ্রবাবু, ভগবান পয়সা দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু যেটা দেয়নি সেটা হলো এই দিমাগটা। ওই ধাঁধাটা আমার কাছে আছে রুদ্রবাবু, তবে ওটার সমাধান আমার দ্বারা পসিবল হবে না। তাই আপনাকে আমি একটা অফার দিচ্ছি, এই গুপ্তধনটা আপনি আমাকে খুঁজে দিন, ওটার অর্ধেক আমি আপনাকে দিয়ে দেবো, আর খোঁজার জন্য যা টাকা চাইবেন তাই দেবো। তা আপনি কি রাজি রুদ্রবাবু? রুদ্রদা খালি হেসে বলল, আপনার পরিচয়টা পেলে ভালো হতো। লোকেই অদমকে রঘু সান্যাল বলেই চেনে, তবে আমার বাপের দেওয়া আরেকটা নামও আছে, তবে ওটা আমি মানি না। তাহলে রঘুবাবু কান খুলে শুনে রাখুন, এই গুপ্তধন আছে বা নেই তার কিছুই আমি জানি না, আর থাকলেও বা তার উপর অধিকার আছে শুধুমাত্র জমিদার পরিবারের, কারণ ওটা তাদের সম্পদ। আর টাকা দিয়ে যদি আপনি মনে করেন রুদ্রশঙ্কর রায়ের বুদ্ধি কিনতে পারবেন, আপনি ভুল করছেন। আজ আসি, অযথা আমাদের কাজে বিরক্ত করতে আসবেন না। রুদ্রদা আর আমরা পাশ কাটিয়ে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। শুধু আসার সময় লোকটার রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে যেন আমার ভয় হলো। লোকটার দিক থেকে বিড়বিড় করে একটা কথাও আমার কানে এলো, রুদ্রবাবু, আমাকে রিফিউজ করে আপনি ভালো করেননি, এর দাম আমি নেব। পথে আসার সময় রাস্তায় একটা ফটোর দোকান দেখে রুদ্রদা সেখানেই সবগুলো ফটো ধোয়াতে দিল। তারপর ফিরে এলাম আমরা, আর রাতের মধ্যে নেব সেটাও বলে দেওয়া হলো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অবন্তীদি দেখলাম একটু শুয়ে পড়ল। রুদ্রদা আমায় বলল, চলনি একটু দেবদত্তবাবু লাইব্রেরি থেকে ঢু মেরে আসি, ওখানের ইতিহাস বইগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে আমায়। আর একটা খটকা রয়েছে মনে, ওটা দেবদত্তবাবু ছাড়া কেউই পরিষ্কার করে বলতে পারবেন না। তোরা যা বাবা, আমার আর ভালো লাগছে না, আমি বরং একটু শুই। অগত্যা আমি আর রুদ্রদা উপরের লাইব্রেরির ঘরের দিকে এগিয়ে গেলাম। ভিতরে প্রবেশ করে দেখলাম আজও দেবদত্তবাবু একটা বই খুলে বসে আছেন। রুদ্রদা আসছে দেখে আমাদের দিকে তাকিয়ে বলল, আরে রুদ্রবাবু যে, আপনার ওই ধাঁধার উত্তর খোঁজা হলো?
আর কতটা দূর অগ্রসর হয়েছেন সেই গুপ্তধন খোঁজার দিকে, আর সেটা জানার জন্য আমি অপেক্ষা করে আছি। তবে একটা কথা, আপনাদের জমিদার বাড়িতে যে একটা মহাদেবের মন্দির আছে সেটা আমাকে আগে বলতে পারতেন। ওটা জানলে আমার কাজ অনেকটা সহজ হয়ে যেত। সে ব্যাপারে আমি বলতেই পারতাম, কিন্তু আমি ভাবলাম তুমি হয়তো নিজে বুদ্ধি খরচ করে পুরো ব্যাপারটা উদ্ধার করতে চাইছো। তবে আর কোনো সাহায্য লাগলে আমায় বলতে পারো। রুদ্রদা হেসে বলল, ঠিক আছে দেবদত্তবাবু, আমার মনে কিছু প্রশ্ন আছে, সেগুলো আগে করে নেওয়া দরকার বলে আমি মনে করি। হ্যাঁ বলো রুদ্র, কি জানতে চাও তুমি? প্রথমত, আপনাদের পুরনো জমিদার বাড়িতে কিছু নকশা আমি পেয়েছিলাম, আর সেটার মধ্যে অনেক যুদ্ধেরও নকশা ছিল। তার ব্যাপারে আপনি কি কিছু বলতে পারবেন? এটা কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ও আচ্ছা, তুমি হয়তো মনে হয় রাজা লক্ষণ সেনের কথা বলছো। রুদ্র, আসলে এই জমিদার বংশের শুরু হয়েছিল সেই আমলেই। তোমরা হয়তো জানো যে এই সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন, আর তিনি দিল্লি সালতানাতের মুসলিম শাসকদের আক্রমণের সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে তিনি তার রাজত্ব হারান। কিন্তু তার অধীনস্থ অনেক সামন্ত রাজা ছিল যারা তাকে সেই যুদ্ধে সাহায্য করেছিল, তার মধ্যে আমাদের পূর্বপুরুষও ছিলেন। আর এও আমরা শুনেছিলাম রাজা লক্ষণ সেনকে যুদ্ধের সময় আমাদের পূর্বপুরুষ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। তবে তার জন্য কৃতজ্ঞতা ধরুন লক্ষণ সেন নিজে সেই সমস্ত রাজা অর্থাৎ আমার পূর্বপুরুষদের দেন একটি অত্যন্ত দামি একটি কিছু। পরে সেন বংশের পতন হলে সেই সামন্ত রাজা অর্থাৎ আমাদের পূর্বপুরুষ বিশাল ধন সম্পদ নিয়ে চলে আসেন এই বর্ধমানের কাছে। এই আমাদের আহমদপুরে প্রতিষ্ঠা হয় জমিদারি। তারপর বংশের পর বংশ আমরা আগলে রেখেছিলাম ওই জমিদারি আর সেই গুপ্তধনটা। সেটাই এতকাল ধরে আমাদের গুপ্তধন হিসাবে লুকিয়ে রাখা আছে এই বংশে। কিন্তু আমি জানি না যে জিনিসটা কি বা কোথায় তা লুকানো আছে। আমার পিতা বা পিতামহ কেউই সেই কথা বলে যাননি। তাই হয়তো সেই গুপ্তধন খোঁজার বা নিজে হাতে তা আগলে রাখার দায়িত্ব আমার, সেটাই আমি মনে করি। আশা করি তোমাকে আমি সবটা বোঝাতে পারলাম রুদ্র। এতগুলো কথা শুনে ততক্ষণে রুদ্রদার মুখে একটা হাসির ঝলক দেখতে পেলাম আমি। রুদ্রদা এবার বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত বড় ইতিহাসের কথাগুলো আপনি আমায় বললেন, এই ধাঁধার অনেকটি সমাধান আপনি এখন করে দিলেন। বাকিটা আমি চেষ্টা করছি খুঁজে বার করার। তবে একটা কাজ করুন, যদি আপনার কাছে সেন বংশের বা রাজা লক্ষণ সেনের কোনো বই থাকে আমায় দিতে পারবেন? তাতে আমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। অবশ্যই রুদ্র। বলি দেবদত্তবাবু দেখলাম এগিয়ে গেলেন বইয়ের তাকের দিকে। তারপর অনেক খুঁজে বার করে আনলেন একটা বই। সেটাই দেখলাম লেখা আছে সেন বংশের ইতিহাস। আমি আর রুদ্রদা উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বেরোতে যাব, তখনই হঠাৎ করে রুদ্রদার একটা কথা মাথায় এসে গেল। ও দাঁড়িয়ে বলল, আচ্ছা দেবদত্তবাবু, আপনি রঘু সান্যাল নামে কাউকে চেনেন? লোকটার সাথে আজ আমার আপনাদের পুরনো বাড়িটায় দেখা হলো। দেখে যা বুঝেছি লোকটা সুবিধের নয়। আচ্ছা, ওই লম্পটটার সাথে আপনার দেখা হয়েছে? কিন্তু সে যে কেন আমার পুরনো জমিদার বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে তা আমি জানি না। হয়তো নিবারণ ওকেও গুপ্তধনের কথা কিছু বলেছে আর সেটা পাওয়ার আশায়। রুদ্রদা অবাক হয়ে বলল, নিবারণ বাবু? হ্যাঁ রুদ্র, ওই হলো নিবারণের ছেলে। একেবারে বদমাইশ, লম্পট আর মস্তান। পলিটিক্স আর মস্তানি করে বেশ টাকাও করেছে শুনেছি। আমার কাছে এসেছিল ওই পুরনো জমিদারের বাড়িটা 1 কোটি টাকা দিয়ে কিনতে। সে সেইখানে নাকি বড় ফ্ল্যাট বাড়ি বানাতে চায়। আমি রাজি হইনি। নিবারণের মতন ভালো লোকের ছেলে যে এতটা লম্পট হতে পারে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেই দিন নিবারণের জন্য ওকে আমি ছেড়ে দিয়েছিলাম, নয়তো অমন ছেলেকে আমি পুলিশে দিতাম। ঠিক আছে, এটাই জানার ছিল। আমরা এখন আসি। আপনি উত্তেজিত হবেন না দেবদত্তবাবু। আমার মন বলছে আপনার গুপ্তধন আপনি খুব তাড়াতাড়ি হাতে পেতে চলেছেন। ঘরে রুদ্রদা খালি আমায় বলল, আমি পাশের ঘরে যাচ্ছি। আমি এখন একদম বিরক্ত করবি না। কিছু প্রশ্ন মনের মধ্যে আছে, আর ধাঁধার সমাধান প্রায় হয়েই এসেছে। মাত্র 2 লাইনের সমাধান করলে আশা করছি সবটা শেষ হয়ে যাবে। আর আমার সন্দেহ যদি ঠিক হয়। কথাটা শেষ না করে রুদ্রদা পাশের ঘরে চলে গেল। আমি জানি ও যখন বলেছে ওকে বিরক্ত করে লাভ নেই, ও এখন ভাববে নিজেকে ডুবিয়ে দেবে অন্য এক জগতে, আর সেইখান দিয়ে উদ্ধার হয়ে আসবে সব প্রশ্নের উত্তর। খাওয়া দাওয়ার পর একটু শুতেই ঘুম চলে এলো চোখে।
ঘুম যখন ভাঙলো তখন প্রায় সন্ধ্যা হতে চলল। আমি উঠে রুদ্রদার ঘরে গিয়ে দেখি ও তখনও কিছু একটা ভাবছে আর পায়চারি করছে। আমি আরাম কেদারায় বসে বললাম, তাহলে এই ধাঁধাটা কতদূর সমাধান হলো রুদ্রদা? আর সারা দুপুর কি করছিলে? রুদ্রদা পাশের বইটার দিকে হাত দেখিয়ে বলল, হ্যাঁ, ধাঁধার সমাধান প্রায় হয়ে গেছেই বলতে পারিস। তবে কাল শুধু সময়ের অপেক্ষা, দেখা যাক আমার অনুমান সঠিক হবে কিনা। আর দুপুরে শুয়ে শুয়ে এই বইটাই পড়ছিলাম, দারুণ ইন্টারেস্টিং বই। সেন বংশের ইতিহাস নিয়ে অনেক কিছু জানলাম, অনেক অজানা তথ্য জানতে পারলাম যে এতদিন জানতাম না। তবে এখন আর কাজ নেই, তাই ধাঁধাটা একবার পুরোটা বলতো। আর তুই ধাঁধাটার সমাধান সূত্রে কি বুঝতে পারলি সবটা বল দেখি। আমি একটু মাথা নেড়ে বললাম, ওই তো তোমার প্রথম লাইনটা ছিল, রাবণ রাজা পুজিতেন যারে, ভুজঙ্গ ভূষণ উগ্র চরাচরে। মানে এখানে দেবাদিদেব মহাদেবের কথা বলা হয়েছে আর জমিদার বাড়ির সেই মন্দিরের কথা বলা হয়েছে। তারপর হ্যাঁ, দ্বিতীয় লাইনটা হলো, সময়ের কল সঠিক হতেই দ্বার খোলে তারই কোলে। মানে ঘড়ির মধ্যে লুকোনো সেই ধাঁধার চিরকুটটার কথা বলা হয়েছে এখানে। ভেরি গুড। তারপর তারপর আর কি, লক্ষণ উদ্ধারের পরাক্রম নাহি যায় বৃথা, সামন্ত রাজার রাশিলাভ লুকোনো আছে সেথা। মানে সামন্ত রাজা তিনি লক্ষণ সেনকে উদ্ধার করে যে গুপ্তধন বা মূল্যবান জিনিস পান সেটা এরকম ধাঁধার আকারে লুকিয়ে রাখেন কোথাও। আর যুদ্ধের দামামা বাজিলে তুরঙ্গ ছুটিবে দুই ঘর। মানে বুঝতে পারলি কিছু? আমি একটু ভেবে বললাম, না, তুরঙ্গ মানে তো ঘোড়া জানি, তবে এখানে আবার যুদ্ধ হবে কিভাবে, আর যুদ্ধের দামামাটাই বা বাজবে কিভাবে? কাল সব বুঝতে পারবি। চল এখন কিছু জিনিসপত্র তৈরি রাখতে বলি, কাল দরকার লাগবে। আর তোমার এই ফটোগুলো ধোয়াতে দিয়েছিলে, ওগুলো নিতে যাবে না? রুদ্রদা মাথা নেড়ে বলল, না, ফটোগুলোর আর দরকার নেই, সবটা এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। ওইগুলোই পরে বাড়ি ফেরার সময় নিয়ে যাব। কাল যে রহস্যের সমাধান হতে চলেছে আর সেই রহস্যময় গুপ্তধন যে কি সেটা দেখার জন্য রাতে উত্তেজনায় ভালো ঘুম হলো না আমার। পরের দিন সকাল সকাল উঠেই আমরা তৈরি হয়ে নিলাম। সাথে রুদ্রদা, দেবদত্তবাবু ও নিবারণ বাবুকে আমাদের সাথে আসতে বললেন। আমরা এতক্ষণে দাঁড়িয়ে আছি প্রাচীন জীর্ণ জমিদার বাড়িটার ঠিক বাইরে। কারো মুখে কোনো কথা নেই, কিন্তু রুদ্রদার মুখে লেগে রয়েছে অদ্ভুত একটা হাসি। আর আমি জানি আজকের গল্পের নায়ক ওই। ও নিজের বুদ্ধি দিয়ে উদ্ধার করতে চলেছে রাজা লক্ষণ সেনের লুকোনো গুপ্তধন। আমরা আর কোনো কথা না বলে অনুসরণ করলাম রুদ্রদাকে। এবার রুদ্রদা এসে থামলো সেই শিব মন্দিরের কাছে। তারপর সবাইকে ভিতরে আসার অনুরোধ জানালো। দেবদত্তবাবুকে দেখলাম তিনি যেন নিচু হয়ে প্রণামও করে নিলেন তাদের কুলদেবতাকে। রুদ্রদা এবার মন্দিরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে বলল, আপনাদের আর ধাঁধার মধ্যে রাখার ইচ্ছে আমার নেই। প্রথম আমি ভেবেছিলাম এখানে লক্ষণ সেনের সময়কার রাজরাজাদের যুদ্ধের কথা বলা হয়েছে, তবে পরে বুঝতে পারি এখানেও তো অবস্থান করছে একটা যুদ্ধের ময়দান। রুদ্রদার কথা শুনে আমরা তো অবাক। দেবদত্তবাবু বললেন, এটা তো একটা মন্দির রুদ্রবাবু, এখানে কিভাবে যুদ্ধ হতে পারে? এই যে অসম্ভব। কিছুই অসম্ভব নয় দেবদত্তবাবু, আপনি একবার নিচে তাকিয়ে দেখুন। ঘরের মেঝেটা যে মার্বেলের দ্বারা তৈরি, সেটার কিছুর সাথে মিল আছে কিনা। দেবদত্তবাবু আশা করি কিছু বুঝতে পারলেন না, তবে আমি বুঝতে পেরে গেছি এ তো আস্ত একটা দাবার বোর্ড। কারণ কালো সাদা মিলিয়ে মার্বেল পাথরের কাজ করা মেঝেতে চারিদিকে অবস্থান করছে ৮-৮টা করে ঘর, অর্থাৎ সব মিলিয়ে ৬৪টা। রুদ্রদার মুখে তখন হাসি। সে বলল, বুঝতে পারলেন না দেবদত্তবাবু? দাবা খেলাও যে একটা যুদ্ধ, আর আপনার পূর্বপুরুষ এটাকেই ধাঁধার আকারে সাজিয়েছিলেন সেই গুপ্তধন লুকিয়ে রাখার জন্য। এমন সময় পেছন থেকে নিবারণবাবু বলে ওঠেন, গুপ্তধনটা তবে আছে কোথায়? রুদ্রদা হেসে বলল, তুরঙ্গ ছুটিবে দুই ঘর, সেইখানেতেই পাইলেও পাইতে পারো সামন্ত রাজার ধন। অর্থাৎ? বললেন দেবদত্তবাবু। রুদ্রদা এগিয়ে গেল পাশের দিক থেকে দুই পাশের ফাঁকা জায়গাগুলোতে, যেখানে দাবা খেলার সময় ঘোড়াদের অবস্থান। ও প্রথমে সেই জায়গার একটা কালো পাথরে একটু চেপে দেখল, তাতে তো কিছুই হলো না। তারপর ওই পাশের সাদা ঘরে আবার একবার চাপ দিয়ে দেখলো, তাতেও তো কিছু হলো না। ঠিক এমন সময় রুদ্রদা বলল, অনেকটা কাজ করতো, তুই ওই পাশের জায়গাটা দাঁড়া, আমি বললে আমার সাথে সাথেই চাপ দিবি মার্বেলের উপর। রুদ্রদা ওর দিকের জায়গাটায় মার্বেলে চাপ দিতেই ওর বলা কথা মতো আমিও আমার দিকের জায়গাটায় চাপ দিলাম। আর সঙ্গে সঙ্গে যেন মনে হলো জায়গাটা একটু কেঁপে উঠল।
আর মার্বেল পাথরটা একটু ভেতরের দিকে ঢুকে গেল, আর তৎক্ষণাৎ একটা তীব্র ঘর ঘর শব্দ ছাপিয়ে গেল সমস্ত ঘর। আর আমরা অবাক হয়ে দেখলাম শিবলিঙ্গ এখন আর সেই মাঝখানে নেই, সেটা যেন হাত দুয়েক পিছিয়ে এসেছে, আর সেইখান থেকে বেরিয়ে আছে একটা বড় ধরনের সুড়ঙ্গ। রুদ্রদার মুখে তখন একটা হাসি। সে বলল, চলুন সবাই ভিতরে যাওয়া যাক, তবে আমার মনে একটা খটকা আছে, তাই সবাই হাতে টর্চ লাইট অন করে রাখুন। একটা সরু সিঁড়ির মতো অংশ বেয়ে আমরা নিচে নেমে এলাম একটা অন্ধকার ঘরের মধ্যে। চারিদিকে অবস্থান করছে শুধু খুটখুটে অন্ধকার। ঘরটাও যে কতটা বড় সেটা ঠাওর হচ্ছে না। টর্চ লাইট জ্বালতেই নজরে এলো বড় বড় ধরনের মাটির নিচের শক্তপোক্ত কিছু দেওয়াল, আর প্রতিটি দেওয়ালের গায়ে খোদাই করা রয়েছে কিছু না কিছু নকশা। রুদ্রদা দেখলাম অত্যন্ত সাবধানে পা ফেলে এগিয়ে চলল কোণের উত্তর দিকের দেওয়ালের দিকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে একটা ছোট ধরনের ধাতব সিন্ধুক। আমরা সেই দিকে পা বাড়াবো, ঠিক এমন সময় নিবারণ বাবুর দিক থেকে ভেসে এলো একটা চিৎকার। ওই গুপ্তধন শুধু আমার। আমি কত কাল ধরে এটা পাবার জন্য কাজ করে চলেছি এই জমিদার বাড়িতে। এটা আমি কাউকে নিতে দেব না। সরে যান আপনারা সবাই। টর্চের আলোয় লোকটার মুখটা এখন বিভৎস দেখাচ্ছে। প্রচন্ড রাগে যেন সে ফেটে পড়ছে। দেবদত্তবাবু বললেন, এ তুই কি বলছিস নিমখারাম? তোকে এতদিন ধরে পুষেছি এই দিন দেখার জন্য? এই গুপ্তধন শুধুমাত্র আমাদের বংশের, আর ওটা অন্য কারণ নয়। বংশের? আর বংশের যদি কেউ আর জীবিতই না থাকে তবে কি করবেন গুপ্তধন জমিদার মশাই? বলে লোকটা বদ্ধ উন্মাদের মতো এগিয়ে গেল বাক্সটার দিকে। তারপর বিকট ধাতব শব্দ তুলে খুলে ফেলল বাক্সের ডালাটা। আর খুলতে যে দৃশ্যটা আমাদের সামনে ভেসে এলো সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কারণ লোহার বাক্সের মধ্যে দিয়ে উকি মারছে একটা বড় ধরনের বিষধর সাপ, আর সেটা এখন ফনা তুলে দাঁড়িয়েছে। প্রচন্ড লোভে আর আক্রোশী নিবারণবাবু দেখলাম সাপটাকে সেখান দিয়ে হাত দিয়ে সরিয়ে দিতে গেলেন, আর সেই সাথে সাথেই ঘটে গেল একটা অঘটন। সাপটা সোজাসুজি ছোবল মারল নিবারণবাবুর ঠিক হাতের নিচের অংশে। লোকটা সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে শুয়ে পড়ল মাটিতে। এতগুলো ঘটনা এতটা তাড়াতাড়ি হলো যে তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু সাপটাকে এবার আমাদের থেকে দূরে একটা ছোট গর্তের মধ্যে দিয়ে গলে বেরিয়ে যেতে দেখলাম। রুদ্রদা নমস্কার করে বলল, জয় শিব শম্ভু। লোভের দ্বারা যে কেউ আপনাকে পেতে পারে না। আমরা এগিয়ে গেলাম সেই বাক্সটার দিকে, আর যেটা দেখলাম তাতে আমাদের চক্ষু চড়ক গাছ, কারণ বাক্সতে অবস্থান করছে দেবাদিদেব মহাদেবের এক হাত বড় একটি পুরো খাঁটি সোনার শিবলিঙ্গ, আর তাতে কারুকার্য রয়েছে নানা নাম না জানা অদ্ভুত পাথরে। আর সেই লিঙ্গের মাথায় অবস্থান করছে একটা অত্যন্ত দামি আর চকচকে একটি পাথর। সেটা যে হিরে ছাড়া কিছু হতে পারে না তার বলে দিতে হয় না। আমরা সেই অদ্ভুত সুন্দর দেবাদিদেব মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম করলাম। আমি বললাম, নিবারণবাবুকে কি হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যাবে? রুদ্রদা ওর নাড়ি চিপে দেখে বলল, ইন্ডিয়ান স্পেকটাকেল কোবরার কামড় এতটা ক্ষীণ হতে পারে না। ওনার শরীরে আর প্রাণ নেই। রুদ্রদা প্রণাম সেরে শিবলিঙ্গকে দেখিয়ে বললেন, নিন দেবদত্তবাবু, এটাই আপনাদের পরিবারের গুপ্তধন। এটাই হলো রাজা লক্ষণ সেনের সময়কার সেই সোনার শিবমূর্তি যা তিনি উপহার স্বরূপ তুলে দেন। আপনাদের পূর্বপুরুষ সামন্ত রাজার হাতে এটার উপর অধিকার আছে, শুধুমাত্র আপনার। এই মহাদেবের মূর্তি রাখার ক্ষমতা আর এটা রক্ষা করার ক্ষমতাও আমার নেই। এই লাশটা বার করার ব্যবস্থা করছি আমি, আর এই মূর্তি যেভাবে সুরক্ষিত ছিল সেইভাবেই আবার রেখে দেব। এই জিনিস বাইরে বেরোলে আরো লোভী মানুষের প্রাণ যাবে, আর আমি তা চাই না। তবে আমার কাছে এখানে শেষ দেবদত্তবাবু। আপনার জন্য আমি মাথা খাটানোর একটা দুর্দান্ত সুযোগ পেলাম। অসংখ্য ধন্যবাদ। তারপর আর আমরা সেই আমাদপুরে একদিন ছিলাম। পরের দিনই আমরা গাড়ি করে ফিরে আসি কলকাতায়। তবে কিছুদিন পর দেবদত্তবাবুর থেকে আমাদের বাড়িতে একটি আসে ধন্যবাদ পত্র, আর তাতে যে পরিমাণ পারিশ্রমিক ছিল তাতে রুদ্রদার 2 মাসের বসে খাওয়ার খোরাক হয়ে যাবে। তবে তার থেকেও আশ্চর্য হই আমরা, কারণ প্রায় তার 1 সপ্তাহের মধ্যে খবরের কাগজে বের হয় একটা খবর। তাতে বড় বড় হেডলাইনে লেখা, জনৈক নেতা ও মস্তান রঘু সান্যালের আশ্চর্যজনক মৃত্যু সাপের কামড়ে এক প্রাচীন জমিদার বাড়িতে।
আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের লেখা রুদ্রদা সিরিজের রহস্য রোমাঞ্চ কাহিনী লক্ষণ সেনের গুপ্তধন রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন গল্পের আসর। আর আমাদের চ্যানেলে ইতিমধ্যেই এসে গেছে গোয়েন্দা রুদ্রদার রহস্য রোমাঞ্চ সিরিজ। আমাদের গল্পের ভান্ডার পেয়েছে ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবুর মতো শ্রদ্ধেয় চরিত্র। এবার আপনারা শুনে দেখুন রুদ্রদার বেশ কিছু রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার সিরিজ। আর সিরিজের 2টি গল্প ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এসে গেছে, তাই সেইগুলো শুনে আসার সাদর আমন্ত্রণ জানালাম। এইরকম রুদ্রদার সাথে আরো রহস্যের জট ছাড়াতে আর বহু অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরিবার। চলুন শুরু করা যাক লেখক সুকান্ত দাসের কলমে রুদ্রদা ও আকবরী রৌপমুদ্রা। রুদ্রদার সামনের চেয়ারে যে ভদ্রলোক বসে আছেন তার নাম অমিয় নস্কর। ভদ্রলোক এই কিছুক্ষণ হলেও আমাদের বাড়িতে এসেছেন। এর মাঝেই রামুদা চা দিয়ে গেছে। চায়ের কাপ অর্ধেক শেষ হয়ে এসেছে, তবে ভদ্রলোক এখনো কিছুই বলেননি, রুদ্রদা নিজেও কিছুই বলেনি। আজ সকালে আমি আমার ঘরে বসেছিলাম, এমন সময় রুদ্রদা দরজার কাছে এসে বলল, এই অনি, একবার আমার ঘরে আয় তো। খানিক্ষণ পরে এলেও চলবে। এক ভদ্রলোক আসলে টেলিফোন করেছিলেন, উনি কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। আমি বললাম, নতুন কোনো কেস নাকি? রুদ্রদা বলল, সেটাই মনে হচ্ছে, তবে ভদ্রলোক না আসা পর্যন্ত তেমন কিছু বলতে পারছি না। তুই একটু পরে আমার ঘরে চলে আয়, বুঝলি? রুদ্রদা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমি জামা কাপড় বদলে নিয়ে ওর ঘরে গিয়ে চেয়ারে বসলাম। রুদ্রদা দেখলাম চেয়ারে বসে মুখের সামনে 2 হাত জড়ো করে বসে কি যেন ভাবছিল। আমি তাই বললাম, তুমি এত মন দিয়ে কি ভাবছো বলো তো? রুদ্রদা বলল, ভদ্রলোক একটা রূপোর কয়েনের কথা বলছিলেন। যতদূর মনে হয় রূপোর কয়েনটা বেশ দামি, তবে তার সাথে তার পরিবারের কোনো একটা সম্পর্ক জড়িয়ে আছে মনে হচ্ছে। কয়েনটা কোনোভাবে চুরি গেছে, আর সেই কারণেই ভদ্রলোক আমার সাহায্য চাইতে আসছেন। তবে তিনি কিন্তু এত কিছু বলেননি, তিনি শুধু ওই কয়েনের ব্যাপারে আমার সাথে কথা বলতে আসবেন বলেছেন। ব্যাপারটা আমি অনুমান করার চেষ্টা করছি যে কেসটা কি হতে পারে। আমি একটু অবাক হয়েই বললাম, ভদ্রলোকের নাম তো নিশ্চয়ই বলেছেন, আর তাছাড়া চুরি যদি হয়ে থাকে তাহলে তিনি পুলিশের কাছে না গিয়ে তোমার কাছে আসছেন কেন? হ্যাঁ, সেটা আমি ভেবেছি, তবে সেটার 2টো কারণ হতে পারে। হয়তো তিনি পুলিশের ওপর ব্যাপারটা নিয়ে ঠিক ভরসা করতে পারছেন না, আর না হলে দ্বিতীয়ত ওই রূপোর কয়েনটার কোনো একটা বিশেষ দাম রয়েছে, সেই কারণে তিনি ব্যাপারটা বাইরে প্রকাশ করতে চাইছেন না। আর কেসটা একবার পুলিশের হাতে চলে যাওয়া মানে তো তুই বুঝতেই পারছিস। ভদ্রলোক এলেন, তারপর আরো বেশ কিছুক্ষণ পরে আমাদের ঘরের সামনে এসে ঢুকে রুদ্রদাকে নমস্কার জানালেন। নমস্কার প্রতি নমস্কারের পালা শেষ হতে ভদ্রলোক ঘরের ভেতরে ঢুকে চেয়ারটায় বসলেন। তাকে ইতস্তত করতে দেখে রুদ্রদা বলল, আপনি যদি সমস্তটা ভালোভাবে খুলে না বলেন অমিয়বাবু, তাহলে কিন্তু আমি আপনার সেই চুরি যাওয়া রূপোর কয়েন খুঁজে দিতে পারবো না। আপনি প্রয়োজন হলে সময় নিন, সমস্তটা গুছিয়ে নিন, তারপর বলতে শুরু করুন। অমিয়বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করে নিশ্চিত হলেন রুদ্রবাবু যে আমার রূপোর কয়েনটা চুরি গেছে? রুদ্রদা দৃঢ় গলায় বলল, ব্যাপারটা আমার একটা অনুমান ধরেই ভাবতে পারেন, তবে এখন মনে হচ্ছে আমার অনুমানটা মিথ্যা নয়। যদি চুরি না যেত তাহলে সেই কথা আপনি প্রথমে স্বীকার করতেন, তবে স্বীকার না করে যখন পাল্টা প্রশ্ন করেছেন, মানে আমার ধারণাটাই সঠিক। অমিয়বাবু বললেন, আপনি ঠিকই অনুমান করেছেন, তবে সেই রূপোর কয়েনটা দামের দিক থেকে কত হবে তা আমি জানি না। তবে সেটা আমাদের এক পারিবারিক সম্পত্তি, আর সেই কারণেই সেটা আমি আবার ফেরত পেতে চাই। আপনি বুঝতেই পারছেন
পুলিশের কাছে এইসব ব্যাপার নিয়ে গেলে কাজ হোক আর না হোক ব্যাপারটা নিয়ে কথাবার্তা বাড়বে, আর সেটাই আমি চাইছি না। আর তার অবশ্য অন্য একটা কারণ আছে, সেটা আপনাকে পরে বলছি। তবে তবে আপনাকে কিন্তু আমার এই কয়েনটা খুঁজে বার করে দিতে হবে। আমি জানি আপনি পারিশ্রমিক ছাড়া কাজ করেন না, তবে সে ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। আমি আপনাকে নিরাশ করব না, তবে ওই রূপোর কয়েনটা আমার। রুদ্রদা শান্ত গলায় বলল, অধৈর্য হবেন না অমিয়বাবু, এখন আমাকে আপনি গোটা ব্যাপারটা খুলে বলুন, যাতে আমার কেসটা বুঝতে সুবিধা হয়, আর কোথা থেকে কাজ শুরু করতে হবে সেটা একটা ধারণা করতে পারি। ঠিক এই সময় রামুদা আমাদের জন্য চা দিয়ে গেল, অথচ ভদ্রলোক এখনো কিছুই বলেননি। অমিয়বাবু বলা শুরু করলেন, রুদ্রবাবু, আমার বাবা মারা যাওয়ার আগে আমার রূপোর কয়েনটা দিয়ে গেছিল। তিনি ওটা পেয়েছিলেন তার বাবা, মানে আমার ঠাকুরদার কাছ থেকে। ওই কয়েনটা আপনি না দেখলে বুঝতে পারবেন না, আসলে সেটা একটা পুরনো আমলের কয়েন। তবে সেই রূপোর কয়েনের একটা বিশেষত্ব হলো, ওই রূপোর কয়েন মুঘল আমলের। সেই সময় সম্রাট আকবর তার এক জন্মবার্ষিকীতে কয়েকটি রূপোর কয়েন তৈরি করিয়েছিলেন, তার সভাসদদের জন্মদিনের পরিবর্তে তাদের উপহার দেওয়ার জন্য। আর তেমনই একটা রূপোর কয়েন কোনোভাবে আমার বংশধরের কাছে এসে পৌঁছেছিল। আমাদের পারিবারিক ব্যবসা টাকা বন্ধক দেওয়ার কারবার, আর সেই সূত্রে ওই কয়েনটা আমার পূর্বপুরুষের কাছে এসেছিল। এমনকি আমারও এখন সেই একই ব্যবসা। রুদ্রবাবু, কয়েনটা আমার ঘরেই থাকতো, সেটা কখনোই আমি আমার দোকান কিংবা অন্য কোথাও রাখিনি। কিন্তু বেশ কয়েকদিন আগে কয়েনটা আমি একবার বাইরে বার করেছিলাম, আর তারপর থেকেই সেটা খুঁজে পাচ্ছি না। তবে আমার বাড়ি থেকে বাইরে এসে কয়েনটা কে নিয়ে যাবে তারও যে কোনো সম্ভাবনা নেই। আমি সারাদিনই বাড়ি থাকি, আর বাড়ির নিচেই আমার দোকান, সেখানে থাকতে হয় আমাকে। তাছাড়া বাড়িতে একজন কাজের লোক আছে, ওই কাজের লোকটি ছাড়া আমার বাড়িতে আর অন্য কেউ থাকে না। একজন দারোয়ান আগে রাখা ছিল, তবে সে কাজে বড্ড ফাঁকি দিত। তারপর আর দারোয়ান রাখার ইচ্ছা হয়নি আমার, কোনো রকমে এইভাবেই চলে যেত। তবে আমার বাড়ি থেকে কিন্তু কোনোদিনও কোনো কিছু চুরি যায়নি। তবে রূপোর কয়েনটা হঠাৎ করে কিভাবে যে চুরি হয়ে গেল সেটা আমি বুঝতে পারছি না রুদ্রবাবু। রুদ্রদা বলল, কয়েনটা চুরি যাবার আগে আপনি শেষবার কবে সেটা বাইরে বার করেছিলেন? আর আশা করি সেটা কোনো সিন্ধুকে কিংবা অন্য কোথাও আপনি রাখবেন। আমার বন্ধকের কারবার আমি আগেই বলেছি, আর সেই সমস্ত করতে গিয়ে কিছু প্রাচীন মুদ্রা আর প্রাচীন জিনিসপত্র জমানোর আমার শখ রয়েছে। আমার বসার ঘরে গেলেই আপনি সেটা বুঝতে পারবেন। সেখানে একটা সিন্ধুক আছে, অনেক জিনিসপত্র আছে। তবে দামি জিনিসপত্র আমি ঘরের সেই সিন্ধুকের মধ্যেই রাখি। মাঝে মাঝে বাইরে কেউ এলে কিংবা আমার কোনো বন্ধুরা এলে আমি তাদের ওই রূপোর কয়েনটা দেখাই। আমি শেষ যখন বার করেছিলাম তখন এক ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন। ভদ্রলোকের অ্যান্টিকের নেশা রয়েছে, বিভিন্ন পুরনো জিনিসপত্র তিনি জমান। এমনকি আমার কাছ থেকে তিনি 2-1টা জিনিসপত্র নিয়ে গেছিলেন। ওনাকে আমি শেষবার যে দেখিয়েছিলাম সেদিনই কয়েনটা বার করেছিলাম আমি, তারপরে আবার সেটা যথাস্থানে রেখে দিয়েছিলাম। তারপরে সেদিন হঠাৎ কি একটা মনে হতে রূপোর কয়েনটা বার করতে গিয়ে দেখি দেরাজের মধ্যে বাক্সটা আছে, কিন্তু রূপোর কয়েনটা নেই। বুঝতেই পারছেন সেটার পারিবারিক মূল্যটা কতটা আমার কাছে, আর তার একটা মূল্যও রয়েছে। আর সেটা হারিয়ে ফেলা শুভ কিছু নয়। এখন আপনি যদি আমার এই ব্যাপারে সাহায্য করেন তাহলে খুব ভালো হয় রুদ্রবাবু। রুদ্রদা বেশ কিছুক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, এটার বাজার মূল্য এবং তার সাথে আপনাদের পারিবারিক একটা সম্পর্ক রয়েছে, সবই বুঝতে পারছি অমিয়বাবু। তবে আপনার বাড়িতে গিয়ে গোটা ব্যাপারটা না দেখা অবধি আমি কিছুই করতে পারবো না।
আমার মনে হয় আপনার বাড়িতে গিয়ে একবার দেখলে ভালো হবে। অমিয়বাবু সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, আমিও চাই আপনি আমার বাড়িতে আসুন, দেখুন, তারপর আমায় সাহায্য করুন। যদি আপনি চান এখনই এখনই আমার সাথে যেতে পারেন। রুদ্রদা বলল, না, আজ আর সেটা সম্ভব হবে না। আজ আমার অন্য একটা কাজে বেরোতে হবে। আপনার বাড়িতে আমি কাল সকালে যাব। আপনি আপনার ঠিকানাটা এই ডায়েরিটাতেই লিখে দিয়ে যান। কাল সকালে আমি নিশ্চয়ই আপনার বাড়িতে যাব। অমিয়বাবু সামনে এগিয়ে এসে ডায়েরিতে নিজের বাড়ির ঠিকানা এবং টেলিফোন নাম্বার লিখে দিয়ে উঠে দাঁড়ালেন। দেখে মনে হলো তিনি একটু সবিশেষ ব্যস্তই। তাই দেখে রুদ্রদা বলল, আপনি বোধহয় এখান থেকে অন্য কোথাও যাবেন, তাই না? আপনার পাঞ্জাবির পকেট থেকে একটা সাদা খাম উঁকি মারছে। বোধহয় কোনো একটা চিঠি পোস্ট করার রয়েছে, নাকি? অমিয়বাবু একটু হেসে বললেন, ঠিকই বলেছেন। আসলে আমার এক বন্ধু রয়েছে, আর সে শহরের বাইরে থাকে। তাকে ব্যাপারটা জানিয়েছি। তা নিয়ে সে আমায় একটা চিঠিও লিখেছে। আসলে চিঠি লিখতে সে খুব পছন্দ করে, তাই আমিও চিঠিতে তার সাথে বেশিরভাগ কথাবার্তা বলে থাকি। গোটা ব্যাপারটা তাকে জানিয়ে একটা চিঠি আমি লিখেছি। সেটার উত্তরও এসে গেছে। তার উত্তরেই আমি তাকে আবার চিঠি পাঠাবো, এই আপনার এখান থেকে বেরিয়েই। চিঠিটা পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে তারপর আমি বাড়ি ফিরব। আচ্ছা, বেশ, আপনি আপনার কাজ করুন। আমি কাল সকালে আপনার বাড়িতে যাচ্ছি। অমিয়বাবু বেরিয়ে যেতেই রুদ্রদা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আশা করি কাল তুইও আমার সাথে বের হবি, তাই না? আমি হেসে বললাম, তা আবার বলতে লাগে নাকি? তোমার সাথে বেরিয়ে পড়তে পারলে আমার ভালোই লাগবে। আর তবে মনে হচ্ছিল ভদ্রলোক যেন আরো কিছু বলতে চাইছিলেন, তাই না? রুদ্রদা বলল, ব্যাপারটা তুইও ধরতে পেরেছিস তাহলে। আমার মনে হচ্ছিল ভদ্রলোক কোনো একটা ব্যাপার নিয়ে একটু বেশি চিন্তিত রয়েছেন। তবে সেটা কয়েনের ব্যাপারটা নয়, অন্য কোনো একটা ব্যাপার হতে পারে। তবে কাল তার বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা না দেখা পর্যন্ত কিছুই ধারণা করা ঠিক হবে না। তুই একটু বস, আমি একটু ঘুরে আসি, একটা কাজ রয়েছে। আমি রেগে বললাম, এই শুরু হলো, কেস হাতে আসতে না আসতে আমাকে ছাড়া বেরিয়ে পড়ছো। রুদ্রদা বলল, না রে, তেমন কোনো ব্যাপার নয়। আসলে শান্তনুবাবুর সাথে আমার একটা ব্যাপারে কথা বলতে হবে। একটু থানায় যেতে হবে, তারপর ওখান থেকে আর যদি কোথাও যেতে হয়, তাই তোকে নিয়ে যেতে চাইছি না। তুই বরং এই ফাঁকে অবন্তীদির সাথে হাতে হাতে একটু কাজ সেরে রাখ। আমি দুপুরের মধ্যেই ফিরে আসতে পারবো আশা করছি। রুদ্রদা বেরিয়েছে। অগত্যা আমি নিজের ঘরে চলে এলাম। মাথার মধ্যে অমিয়বাবুর কয়েনের ব্যাপারটা ঘুরতে লাগলো। তা ঠিক, তবে রুদ্রদার কথাই ঠিক, সেই বাড়িতে গিয়ে সবটা না দেখা পর্যন্ত। এটা নিয়ে ভাবা ঠিক হবে না, তাই আমি একটু ল্যাদ খেয়ে শুয়ে পড়লাম। রুদ্রদা ফিরে এলো বিকেলের দিকে। ফিরে আসার পরে দেখলাম তার মুখে সামান্য চিন্তার ভাঁজ রয়েছে। আমি তাই দেখে প্রশ্ন করলাম, রুদ্রদা, কি হয়েছে বলো তো? তুমি এতটা চিন্তিত কেন? রুদ্রদা সামান্য চিন্তিত স্বরে বলল, অমিয়বাবু যে কয়েনের কথা বলে গেলেন সেটার ব্যাপারে সামান্য খোঁজ খবর নিয়েছিলাম, বুঝলি। প্রথমে গেলাম ন্যাশনাল লাইব্রেরি, তারপর আরো কয়েকটা অ্যান্টিক দোকান এবং যারা এই ধরনের পুরনো মুদ্রা নিয়ে কাজ কারবার করে তাদের সাথে কথাবার্তা বললাম। অমিয়বাবু মিথ্যে কথা বলেননি রনি। রূপোর কয়েনটা আকবরের সময়ের আমলেরই। তবে একটা ব্যাপার কিন্তু সমস্যায় দাঁড়াচ্ছে, বুঝলি। কি ব্যাপার? রুদ্রদা বলল, সম্রাট আকবর তার জন্মবার্ষিকীতে ওই রূপোর কয়েন বার করেননি। সেটা বার করেছিলেন তার একজন প্রিয় মানুষের মৃত্যুর সময়। সে সময় কাছের কয়েকজন মানুষকে তিনি এই রূপোর কয়েন দিয়েছিলেন। সেটা আকবরের প্রতি তাদের আনুগত্যতার জন্য। তবে সে সময়ের যে কটা মুদ্রা আমাদের ভারতবর্ষে কিংবা এখানে রয়েছে, তা যদি সরকারের কানে যায় তাহলে সেটা আবার সরকারের হয়ে যাবে। অর্থাৎ অমিয়বাবু সেই মুদ্রাটা কিন্তু বেআইনিভাবে নিজের কাছে রেখেছেন। আর সেই কারণেই বোধহয় তিনি পুলিশের কাছে যেতে চাননি। আর তোকে বলছিলাম না, তিনি কোনো একটা ব্যাপারে ভীষণভাবে ভাবছেন। আমার মনে হয় ওটাই তিনি ভেবেছিলেন যে
আমরা ব্যাপারটা যদি বাইরে জানাজানি করে দিই তাহলে তিনি সমস্যায় পড়ে যাবেন। তাই চুরি যাওয়ার পরেও তিনি ব্যাপারটা বাইরে জানাতে পারছেন না। হয়তো বাধ্য হয়েই আমাদের কাছে এসেছে। তাহলে তো ওটা খুঁজে পেলে আমাদের পুলিশকে জানানো উচিত, তাই না রুদ্রদা? রুদ্রদা বলল, সেই ব্যাপারটা পুরোপুরি অমিয়বাবুর উপরেই ছেড়ে দেওয়া দরকার। কারণ ওই রূপোর কয়েনটা তার বংশগত সম্পত্তি হতে পারে। নতুন আইনে সেই সম্পত্তিটা সরকারের খাতায় জমা পড়ার কথা, কিন্তু তবুও তো সেটা তারই। তিনি যখন মুদ্রাটা কিনেছেন কিংবা তার বংশের কেউ সেটা কিনেছে, তখন সেই অর্থটা তো সরকার তাকে প্রদান করেনি, তিনি নিজের অর্থই কিনেছেন। সেখানে ওটা এখন তার ব্যক্তিগত সম্পত্তি। অন্তত এখনো পর্যন্ত সেটাই হওয়া উচিত। মাঝে মাঝে আইনের বাইরে গিয়ে ভাবতে হয় রানি। আইনই কিন্তু শেষ কথা নয়। অবশ্যই আইন না থাকলে বিভিন্ন সমস্যা হতে পারত, তবে মাঝে মাঝে আইনকেও ভ্রান্ত বলে মনে হয়। তার প্রমাণ তো তুই অনেকবার পেয়েছিস। রুদ্রদা ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পরে আমারও মনে হলো ব্যাপারটা অমিয়বাবুর উপর ছেড়ে দেওয়াই ভালো। আমাদের কাজ তার কয়েনটা খুঁজে দেওয়া, আমরা সেটুকুই করব, তারপর না হয় দেখা যাবে। পরদিন সকালে আমরা গিয়ে পৌঁছলাম অমিয়বাবুর বাড়িতে। ভদ্রলোক ঠিক বলেছেন, তিনি সারাদিন বাড়িতেই থাকেন। তার বাড়িটা দোতলা বাড়ি, আর নিচে একটা ছোট্ট ঘরের মতো রয়েছে, সেটা যতদূর সম্ভব তার তেজারত এবং বন্ধক ব্যবসার দোকান। আর তার উপরের ঘরে তিনি থাকেন। উপরে দুটো ঘর, আর ওর বাড়িটা দেখে বোঝা যায় পুরনো আমলে তৈরি। বাড়িতে একটি কাজের লোক ছাড়া আর কেউ নেই। আমরা যেতেই কাজের লোকটি এসে দরজা খুলে দিল। তার মাথায় একটা সাদা রঙের কাপড়ের ফেট্টি বাঁধা রয়েছে। আমার একটু সন্দেহ হলো, কিন্তু কিছুই বললাম না, কারণ রুদ্রদা এখনো কিছুই বলেনি। আপনি রুদ্রবাবু? রুদ্রদা বলল, হ্যাঁ, আমি রুদ্র শঙ্কর রায়। অমিয়বাবু আমাদের কথা বলে রেখেছিলেন মনে হয় তোমায়। উনি সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ বাবু, উনি তো আপনাদের কথা সকাল থেকেই বলে রেখেছেন। আর বাবু উপরের ঘরে অপেক্ষা করছেন আপনাদের জন্য। আপনারা আসবেন বলে আজ বাবু দোকানে বসেননি। আসুন আসুন, আপনাদের উপরে নিয়ে যায়। বাইরের দরজা থেকে ঢুকে একটা সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠতে হয়। সিঁড়ির নিচ থেকে যে ফাঁকা জায়গাটা রয়েছে তার পাশেই বাইরের দোকান ঘরের মতো ঘরটা। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বুঝতে পারলাম বাড়িটা ভীষণ ঠান্ডা। পুরনো আমলের বড় বড় দেওয়াল আর বড় থামের বাড়িগুলো যথারীতি ঠান্ডাই হয়। এদিকটা সামান্য ভেতরে, বড় রাস্তার কোলাহল সমস্ত কিছু থেকেই দূরে। তাছাড়া সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জানালা দিয়ে পেছনের বাগান মতো জায়গাটা দেখা গেল। বেশ সুন্দর পরিপাটি সাজানো একটা বাড়ি। আমরা উঠে দোতলায় যেতে মাধব নামের একটি কাজের লোক এগিয়ে গিয়ে একটি দরজায় কড়া নাড়ল। তারপর বলল, বাবু, ওই রুদ্রবাবুরা এইছেন। ভেতর থেকে সামান্য সময় পরে দরজা খুলে গেল। অমিয়বাবু সামান্য হাসার চেষ্টা করে বললেন, আসুন, আপনার জন্য অপেক্ষা করছি। মাধব, তুমি আমাদের জন্য 3 কাপ চা করে দিয়েছো, আর বাইরের দরজাটা বন্ধ করে দিয়েছো। আমরা এখন বাইরে নামবো না, আর তুমিও রান্না করে থাকবে, বুঝলে? আমরা ঘরে গিয়ে বসলাম। ঘরের মধ্যে আলাদা করে বলার মতো কিছুই নেই। একটা বিছানা, চেয়ার টেবিল, একপাশে একটা আলনা, একটা আলমারি আর আয়না, সবকিছুই রয়েছে। তবে ঘরের ডান দিকে দেওয়ালের কাছে একটা লোহার বড় সিন্দুকও রয়েছে। আমি বুঝতে পারলাম এটাই সেই সিন্দুক যে সিন্দুকের কথা অমিয়বাবু আমাদের বাড়িতে বলেছিলেন। আর নিচে সিঁড়ি দিয়ে উঠে আসার সময় নিচের বসার ঘরটাও দেখতে পেয়েছিলাম। একবার চোখ বুলিয়ে নিতেই দেখা গেল সেই ঘরের চারপাশে এদিক ওদিক ছড়িয়ে আছে মাটির এবং কিছু পাথরের তৈরি পুরনো জিনিসপত্র। ভদ্রলোক সব সত্যি কথাই বলেছিলেন তা বোঝা গেল। আমরা ঘরের ভেতরে যেতেই ভদ্রলোক দুটো চেয়ার টেনে আমাদের বসতে দিলেন, আর আমরা বসলে ভদ্রলোক বললেন, আপনি এসেছেন দেখে আমি একটু মনে ভরসা পাচ্ছি। না হলে যে কি বলবো, আরো একটা চুরির ব্যাপার ঘটে গেছে এর মধ্যে।
আপনি আজ না এলে আমি আমি আবার আপনার বাড়িতে যেতাম। রুদ্রদা জিজ্ঞেস করল, সে কি, আপনার বাড়িতে আবার চুরির চেষ্টা হয়েছে? চোরটি কোন ঘরে এসেছিল? নিচের বসার ঘরে চলে এসেছিল বোধহয়, সিঁড়ি দিয়ে উপরে এসেছিল। প্রথমেই আমার দরজার কাছে একটা শব্দ শুনতে পেয়ে ঘুমটা ভেঙে যায়। উঠে চিৎকার করতেই নিচ থেকে আমার কাজের লোক মাধব তার ঘর থেকে বেরিয়ে আসে। তারপরে সে একজনকে ছুটে পালাতে দেখে, আবার তাকে ধরার চেষ্টাও করে, কিন্তু সে ওকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। আপনি বোধহয় মাধবকে দেখেছেন। তার মাথায় একপাশে আঘাত লেগেছিল, সেখানে ওষুধ দিয়ে একটা ফেকটি বাঁধা রয়েছে। কথাটা শুনে আমার মনে পড়ে গেল প্রথমেই দরজা খুলে কাজের লোকটির মাথায় একটি ফেটটি বাঁধা থাকতে দেখেছিল। রুদ্রদা বলল, কোনো কিছু চুরি গেছে কি? অমিয়বাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আমার তো এখনো তেমন কিছু মনে হয়নি যে চুরি হয়েছে। তবে চোর এসেছিল চুরি করতে, তবে চুরি না করে চলে গেছে। বোধহয় আমরা জেগে গেছিলাম বলে সে হয়তো কাজটা করতে পারল না। রুদ্রদা একটু ভেবে বলল, নিচে বসার ঘরে এসেছিল বললেন, একবার নিচের ঘরটাও দেখা দরকার আছে। তার আগে আপনি যদি আপনার সিন্দুকটা আমায় একবার দেখান। রুদ্রদার কথায় অমিয়বাবু বিছানা ছেড়ে উঠে সিন্দুকের সামনে দাঁড়ালেন। তারপর সিন্দুকের পেছনে একটা খোপ থেকে চাবি বার করে এনে সিন্দুক খুললেন। সিন্দুক খুললেই কিন্তু অনেক কিছুই দেখা গেল। সোনার একটা মূর্তি, পাথরের একটা শিবলিঙ্গ, আরও পুরনো অনেক কিছুই রয়েছে। সে সব কিছু দেখতে দেখতে একটা ছোট্ট বাক্স বার করে আনলেন। তারপর সেই বাক্সটা সামনে রেখে বললেন, এই বাক্সে কয়েনটা থাকতো, তবে সেদিনের পর বাক্সটা খুলে আর আমি ওটা দেখতে পাইনি। কিন্তু বন্ধ দেরাজের ভেতর থেকে তো আর চুরি করতে পারবে না। আমার ঘরে তেমন কেউ আসে না, খুব কমই পরিচিত লোক আসে। আর তাছাড়া চাবিটা যে ওখানে থাকে তা মাধব নিজেও জানে না, অথচ সে অনেক দিনের বিশ্বস্ত। রুদ্রদা এবার গলাটা নামিয়ে বলল, আপনি বোধহয় সবাইকে ঠিক বিশ্বাস করতে পারেন না, তাই না? একটু আগেই বাইরের দরজাটা বন্ধ করে রাখতে বলেছেন, যাতে ভেতরে কেউ আসতে না পারে। আপনি এই ব্যাপারটা সবসময় করেন? অমিয়বাবু বললেন, বুঝতেই পারছেন, বাড়ির চারিদিকে দামি জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। তাছাড়া বেশিরভাগ জিনিসপত্র অ্যান্টিক। তাই বাইরে থেকে কেউ যাতে ভেতরে না আসতে পারে তার জন্য দরজাটা আমি সবসময় বন্ধই রাখি। একমাত্র কেউ এলে দরজা খুলে তাকে ভেতরে আনা হয়, তারপর আবার দরজাটা বন্ধ করে দেওয়া হয়। রুদ্রদা বলল, চোর কিন্তু চাইলেই আপনার বাড়ির ছাদের দিক থেকে আসতে পারত। আপনার বাড়ির পিছনের দিকে বেশ বড় কয়েকটা গাছ রয়েছে, সেখান থেকে উঠে অনায়াসে আপনার বাড়ির ছাদে এসে তারপর ভেতরে ঢোকা যায়। আপনার বাড়ির ছাদটা একবার দেখা দরকার। একটা কাজ করুন, প্রথমে আমরা বসার ঘরটা দেখে নিই, তারপর ছাদটা দেখব না হয়। অমিয়বাবুর সাথে আমরা নিচে বসার ঘরে এসে বসলাম। আগেই বলেছি, চারপাশে ছড়িয়ে রাখা পুরনো অ্যান্টিক কয়েকটা জিনিসপত্র। তাছাড়া ভদ্রলোক যে শৌখিন সে তার ঘর সাজানো গোছানো ভাব দেখলেই বোঝা যায়। আমাদের চা খাওয়া হয়ে গেছে। রুদ্রদা এবার প্রশ্ন করল, আপনার সেই রূপোর কয়েনটা আপনার বাড়িতে কেউ এলে আপনি তাকে দেখান, তাই তো? তবে সেটা কি এই ঘরে এনেই দেখাতেন, না বসার ঘরে বসিয়ে রেখে দেখাতেন? অমিয়বাবু একটু ভেবে বললেন, বেশিরভাগ সময় তাদের আমি বসার ঘরে বসিয়েই দেখাতাম। রুদ্রদা বলল, যে ভদ্রলোকের কাছে আপনি শেষবার এই রূপোর কয়েনটা দেখিয়েছিলেন, সেই ভদ্রলোককে কোথায় বসিয়ে রেখেছিলেন? এই ঘরে? হ্যাঁ রুদ্রবাবু। এবার সেদিনের ব্যাপারটা আমায় খুলে বলুন। ভদ্রলোক আসার পর থেকে চলে যাওয়া পর্যন্ত ঠিক কি কি হয়েছিল? অমিয়বাবু বলা শুরু করলেন, ভদ্রলোকের নাম সঞ্জয় চাকলাদার। তিনি আমার কাছে মাঝে মাঝে আসছেন। আসলে ভদ্রলোকের আমার মতো অ্যান্টিক জিনিসপত্রে জমানোর শখ ছিল। তিনি এলে তার সাথে মাঝে মাঝে বসে আমি গল্প গুজবই করতাম। তাকে আমি কয়েনটা এর আগেও দেখিয়েছি। তবে তবে সেদিন তিনি আরো একবার সেটা দেখতে চাইলেন। আমি তখন তাকে বসার ঘরে বসিয়ে রেখে ওপরে এসে বাক্সটা নিয়ে গেলাম।
আগে একবার ভদ্রলোক জিনিসটা আমার কাছে কিনতে চেয়েছিলেন, তবে আমি বিক্রি করতে রাজি হইনি। বুঝতেই পারছেন, ওটা আমাদের পারিবারিক সম্পত্তি, ওটা আমি কোনো মূল্যেই বিক্রি করতে চাই না। আর তাছাড়া এরকম একটা রূপোর কয়েন আর একটা পাওয়া যাবে না রুদ্রবাবু, সেই কারণে এটার দাম আমার কাছে অনেক বেশি ছিল। তবে ওই একবারই, তারপরে আর কোনোদিন সেই ভদ্রলোক আর কয়েনের কথা আমাকে কখনো বলেননি। সেদিন ওনাকে রূপোর কয়েনটা দেখালাম, তারপর রূপোর কয়েনটা দেখানো হয়ে গেলে বাক্স বন্ধ করে টেবিলের উপর রেখে দিয়েছিলাম। তারপর উঠে আমার কাজের লোককে চা দিতে বলি। মাধব এসে চা দিয়ে যেতেই আমি চা খেলাম, ভদ্রলোকও বসে খেলেন। এটা ওটা কথাবার্তা বলতে বলতে আমার ঘরে টেলিফোনটা বাজলো। আমি উঠে এসে টেলিফোনটা ধরলাম, কথা বলে নিচে গিয়ে দেখি ভদ্রলোক তখনও নিচে বসে আছেন। তারপর বাক্সটা তুলে রেখে সিন্ধুকে রেখে দিলাম। আবার নিচে এসে ভদ্রলোকের সাথে আরো কয়েকটা ব্যাপারে কথাবার্তা বলার কিছুক্ষণ পরে তারপরে ভদ্রলোকটা চলে গেলেন। আর আর তারপরে সেই রূপোর কয়েনটা খুলে দেখবার কথা আমার একেবারে মনে হয়নি। যেদিন খুলে দেখলাম সেদিন দেখি কয়েনটা আর নেই। তারপর প্রথমে ভাবলাম ভদ্রলোককে টেলিফোন করে ব্যাপারটা জিজ্ঞাসা করি, তবে সরাসরি একজনকে তো আর চোর বলে দাবি করা যায় না, যেখানে আমার কাছে কোনো প্রমাণ নেই যে তিনি ওই কয়েনটি নিয়েছেন। তাই গোটা একটা দিন ভাবনা চিন্তা করার পর সেদিন আপনার কাছে গেলাম আমি। রুদ্রদা জিজ্ঞেস করলো, যে মুহূর্তে আপনি টেলিফোনটা ধরার জন্য এখান থেকে উঠে পড়ে গিয়েছিলেন, তখন এই ঘরে শুধুমাত্র সেই ভদ্রলোকই ছিলেন, তাই তো? অমিয়বাবু একটু ভেবে নিয়ে বললেন, শুধু সেই ভদ্রলোকই ছিলেন, তাছাড়া তার মধ্যে আমার কাজের লোক মাধব একবার এসেছিল ওই চায়ের কাপগুলো দিয়ে যেতে। সে যখন এসেছিল তখনও বাক্সটা টেবিলের উপরে রাখা ছিল। একটা কথা বলুন তো, ভদ্রলোক যদি ওই রূপোর কয়েনটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তিনি পকেটে করে নিয়ে যেতে পারতেন কি? অমিয়বাবু একটু হেসে বললেন, এখানেই তো সমস্যা রুদ্রবাবু। ভদ্রলোকের পরনে ছিল ধুতি, কিন্তু তার পাঞ্জাবির পকেটও ছিল। কিন্তু সত্যি কথা বলতে তিনি যাবার আগে একবার নিচু হয়ে ঝুঁকিয়ে আমার ওই টেবিলের উপর মূর্তিটা দেখছিলেন। তখন তার পকেটের দিকে আমার নজর এমনিতেই গিয়েছিল, কারণ তার পকেটে সবসময় একটা পেন থাকতো। পরে যখন ব্যাপারটা আমার মনে হয়, তখন মনে করবার চেষ্টা করি যে পকেটে আর অন্য কিছু দেখেছিলাম কিনা, কিন্তু তার গোটা শরীরে এমন আর কোনো কিছু ছিল না যাতে করে কিছু নিয়ে যাওয়া যায়। আমি ভেবে ফেলেছিলাম ভদ্রলোক হয়তো এই সামান্য সময় যখন অমিয়বাবু টেলিফোন ধরতে গিয়েছিলেন তখনই রূপোর কয়েনটা তুলে নিয়েছেন। তারপর বন্ধ বাক্সটাই অমিয়বাবু বুঝতে না পেরে সিন্ধুকে তুলে রেখেছেন। কিন্তু এই কথায় আমার সেই ধারণাটা একেবারে নষ্ট হয়ে গেল। রুদ্রদা বোধ হয় আমার মতো কিছু একটা ভেবেছিল, তাই বলল, তাহলে তো সমস্যা অমিয়বাবু। ভদ্রলোক যদি কয়েন নিয়ে যেতেন তাহলে তার সুযোগ ছিল, কিন্তু তিনি নিয়ে যাননি। তবে তারপরেই মনে হয় আপনি যখন বাক্সটা সিন্ধুকে তুলে রাখেন তখন থেকেই সেটা খালি ছিল। ওই সামান্য সময়ের মধ্যে বাক্স থেকে রূপোর কয়েনটা বার করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো, তার কাছে যদি কিছু না থাকে তাহলে তখন রূপোর কয়েনটা গেল কোথায়? অমিয়বাবু বললেন, সেটাই তো। আর মাধব এসব ব্যাপারে কিছু করবে বলে তো মনে হয় না। সে অনেকদিন ধরেই আছে, আর সে সারাদিন আমার বাড়িতেই থাকে। তার পরিবার বলতে তেমন কিছুই নেই, তার সমস্ত কিছুই এখানে। সেটা যদি চুরি করে তাহলে সেটা নিয়েই বা কি করবে সে? কেননা এমনিও সে এই বাড়ি থেকে কোথাও যায় না প্রয়োজন ছাড়া। রুদ্রদা বলল, আমি কেসটা নিচ্ছি অমিয়বাবু, তবে আমার বিষয়টায় সময় লাগতে পারে। চলুন একবার আপনার বাড়ির ছাদটা দেখে আসা যাক। আপনার কি ধারণা, মানে চোর আপনার বাড়িতে ঠিক কোথা থেকে এসেছিল? অমিয়বাবু দৃঢ় কণ্ঠে বললেন, নিচের দরজা থেকে আসতে পারে না, কারণ রাতে নিচের দরজা ভেতর থেকে বন্ধ থাকে। একমাত্র উপরের ছাদের যে দরজাটা রয়েছে সেই দরজাটাই সামান্য সুযোগ রয়েছে, কারণ সেই দরজার ছিটকিনির পরদিন সকালে ভাঙা পাওয়া যায়।
বাইরে থেকে একটু জোরে ধাক্কা দিলে সেই ছিটকানি খুলে যেতে পারে, কারণ ছাদের দরজার ছিটকানিটা সামান্য নড়বড়ে ছিল। আমি তার উপরেই যদিও ছিটকানিটা বদলেছি এবং দরজাটাও নতুন করে মেরামত করিয়েছি, তবে আমার মনে হয় চোর ছাদ থেকেই এসেছিল। রুদ্রদা বলল, কিন্তু আপনি নিশ্চিন্তভাবে বলছেন যে আপনার ঘর থেকে কোনো কিছুই চুরি যায়নি, অথচ চোর ছাদ থেকে এলো, আপনার বসার ঘরেও এলো, কিন্তু কোনো কিছু চুরি না করেই চলে গেল। একটা সম্ভাবনা হতে পারে আপনারা জেগে গেছেন বলে চুরি করতে পারেনি, কিন্তু তবুও দরজা ছিটকানি ভেঙে এসেছে অথচ আপনার ঘুম ভাঙেনি। তাহলে সেক্ষেত্রে সে অনেকটা সময় পেয়েছিল বলে মনে হয়। কিন্তু তাহলে সে কিছুই চুরি করলো না কেন? অমিয়বাবু একটু ভেবে নিয়ে বললেন, চোর ছাদ থেকেই এসেছিল, সেটা আমিও ভেবেছি, কিন্তু কোনো উত্তর খুঁজে পাইনি। আর মাধবকে ওভাবে ধাক্কা মেরে দরজা ভেতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া মানে চোরের গায়ের জোর মেয়াদ কম ছিল না। আর আমার যখন ঘুমটা ভেঙেছিল তখন সে নিচে পৌঁছে গেছে, কিন্তু তারপরেও সে কিছু নিল না। নেহাত কোনো চোর হলে অন্তত বসার ঘর থেকে কোনো একটা মূর্তি নিয়ে চলে যেত। তাছাড়া আমার দোকান ঘরের মধ্যে টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র থাকে, সে সেখানে না ঢুকে সোজাসুজি ঘরে এসে ঢুকলো কেন? এর একটাই কারণ হতে পারে যে চোর জানতো ঠিক কোথায় তার চুরি করার মতো জিনিসটা রয়েছে। আমার মনে হয় আপনি যখন মনে করছেন আপনার ঘর থেকে কোনো কিছু চুরি যায়নি, তার মানে চুরি যাওয়ার মতো জিনিসটা একমাত্র আপনার সেই রূপোর কয়েন। কিন্তু কিন্তু সেটা কি করে হয়? রূপোর কয়েনটা তো সেদিন থেকে নিরুদ্দেশ। তাহলে সেটা নেওয়ার জন্য চোর কাল আসবে কেন? রুদ্রদা বলল, কোনো একটা কারণ তো আছেই, যেটা আমরা বুঝতে পারছি না। অমিবাবু, সেটাই বোঝা দরকার, তাহলেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। অমিয়বাবু জিজ্ঞাসু স্বরে বললেন, আপনার কি মনে হয় আমি আমার রূপোর কয়েনটা খুঁজে পাবো রুদ্রবাবু? রুদ্রদা কি যেন ভাবছিল। সে বসার জায়গা ছেড়ে উঠে ঘরের মধ্যে চারিদিকে ঘুরতে লাগলো, এটা ওটা ধরে দেখতে লাগলো, টেবিলটাকে যেন আরো ভালো করে দেখতে লাগলো। তারপর এক সময় টেবিলের কাছে নিচু হয়ে দেখল। সমস্ত কিছু করার পরে রুদ্রদা উঠে দাঁড়িয়ে বলল, চলুন তো একবার ছাদে যাওয়া যাক, ছাদ থেকে ঘুরে আসি। রুদ্রদা, আমি আর অমিয়বাবু তিনজনে মিলে ছাদে এলাম। ছাদে ওঠার আগেই দরজাটা বন্ধ করা হলো। দেখলেই বোঝা যায় সেই দরজাটা নতুন করে লাগানো হয়েছে এবং ছিটকানিটা যেন নতুন করেই তৈরি করা। ছাদে এসে দাঁড়াতেই বুঝতে পারলাম বাড়ির পাশের বড় গাছগুলো দিয়ে সহজেই এ বাড়িতে ঢোকা যায়, আর সেখান থেকে ঘরের ভেতরে এসে কোনো কিছু একটা চুরি করে নিয়ে যাওয়া অসাধ্য কাজ নয়। যদিও অমিয়বাবু কিংবা মাধবের ঘুম না ভেঙে যায়, কিন্তু অমিয়বাবু নিজেই বলছেন কোনো কিছু চুরি যায়নি অথচ চোর এসেছিল। এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। রুদ্রদা ঘুরে দেখল, তারপর একসময় অমিয়বাবুর কাছে এসে বলল, ঠিক আছে অমিবাবু, আজকের মতো আমরা ফিরে যাচ্ছি। আপনার কেসটা আমি নিয়েছি, আমার একটু সময় লাগবে। আমার যতদূর মনে হচ্ছে আপনার রূপোর কয়েনটা চুরি যাওয়া নিয়ে বেশ একটা রহস্য রয়েছে, আর সেটাই খুঁজে বার করতে হবে। তবে আপনার মতো আমারও ধারণা অন্য আর কিছুই চুরি যায়নি। চোর যে কেন এসেছিল তার কারণটা খুঁজে বার করা দরকার। তার জন্য আমাকে একটা কাজ করতে হবে। আর আপনার টেলিফোন নাম্বার আমার কাছে রয়েছে। আপনার সাথে যদি এর মধ্যে নতুন কিছু হয় তাহলে আপনি আমায় নিশ্চয়ই জানাবেন। অমিয়বাবুর সাথে কথা বলতে বলতে আমরা ছাদ থেকে নেমে আসতে যাব এমন সময় রুদ্রদা ছাদের উল্টো দিকে, এদিকে রাস্তা রয়েছে, সেদিকে হঠাৎ কি কারণে যেন এগিয়ে গেল। আমি তাকে অদ্ভুতভাবে এগিয়ে যেতে দেখে তার পিছু পিছু এগিয়ে গেলাম। অমিয়বাবুও পেছনে দাঁড়িয়ে রইল। আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কি হলো রুদ্রদা, তুমি হঠাৎ এগিয়ে গেলে এদিকে? রুদ্রদা বলল, বাড়ির বাইরে রাস্তা থেকে কেউ একজন এ বাড়ির উপরে নজর রেখে চলেছিল। আমায় দেখতে পেয়েই সামনের দিকে এগিয়ে গেল। বুঝলি অনি, ছাদে আছি বলে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, নিচে থাকলে একবার দেখা যেত।
আমি এবার বুঝতে পারলাম ব্যাপারটা অতি সহজ নয়। কেউ আমাদের উপর নজর রেখে চলেছে, মানে সে কিছু একটা বুঝতে চাইছে কিংবা আমাদের গতিবিধি অনুসরণ করতে চাইছে। আর এই মুহূর্তে রুদ্রদাকে বাড়িতে দেখে নেওয়া মানে প্রতিপক্ষ বুঝতে পেরে যাবে ও তদন্ত করা শুরু করেছে। অমিয়বাবুকে এ বিষয়ে কিছুই জানানো হলো না। রুদ্রদা তাকে অন্য কথা বলে দিল। তারপর আমরা দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়ে এলাম। গোটা রাস্তায় রুদ্রদা কেমন যেন চুপ করে কিছু ভাবতে লাগলো। তারপর ঠিক বাড়িতে এসে ঢুকতেই নিজের চেয়ারে বসে আমায় বলল, আমার কেমন একটা ধারণা হচ্ছে অনি, ওই রূপোর কয়েনটা ওই বাড়িতেই কোথাও আছে। রুদ্রদার কথায় আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তারপর বললাম, এই কি বলছো? তাহলে অমিয়বাবু আমাদের মিথ্যে কথা বলবেন কেন? রুদ্রদা বলল, না রে অনি, অমিয়বাবু আমাদের মিথ্যা কথা বলছেন না, তিনি সত্যি কথাই বলছেন। কিন্তু তবুও আমার মনে হচ্ছে রূপোর কয়েনটা ওই বাড়িতেই আছে। আজকে গোটা ব্যাপারটা শুনে, চুরির কথাটা শুনে আমার মনে হয়েছিল যে রূপোর কয়েনটা ওই বাড়িতে নেই। কিন্তু যেই মুহূর্তে ওই রাস্তার উপরে লোকটাকে দেখলাম আমাদের অনুসরণ করতে, কিংবা ধরে নিতে পারিস বাড়ির ওপর নজর রাখতে, তখন থেকেই আমার কেন জানি না মনে হচ্ছে ওই বাড়িতেই রূপোর কয়েনটা আছে। আর যতদূর সম্ভব ওই বাড়িতে আরো একবার চুরির চেষ্টা হবে। কিন্তু কথাটা বলেই রুদ্রদা কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। তারপর উঠে গিয়ে টেবিলের উপর থেকে ডায়েরিটা এনে কি সব লিখতে লাগলো। তা আমি বুঝতে পারলাম রুদ্রদা এখন এই কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করবে। তাই এই সময় তাকে বিরক্ত করা ঠিক নয়। আমিও নিজের ঘরে চলে গেলাম। একটু হাত মুখ ধুয়ে সামান্য বিশ্রাম নেওয়া দরকার। বেশ খানিকটা সময় বাইরে কাটানো হয়েছে। একটু পরে দুপুরের খাবার ডাক পড়বে। দুপুরে খাওয়া দাওয়ার সময়ও রুদ্রদাকে চিন্তিত বলেই মনে হলো। সেটা দেখে অবন্তীদি বলল, এই কি হয়েছে অনি বলতো? তখন থেকে রুদ্রকে অন্যমনস্ক দেখছি, কিছু ভাবছে নাকি? আর ওই যে ভদ্রলোক এসেছিলেন, ওনার ব্যাপারটা কি? রুদ্রদা বলল, ওনার বাড়ি থেকে একটা রূপোর কয়েন চুরি গেছে বুঝলি। তবে গোটা কেসটা নিয়ে ঘাঁটতে গিয়ে আমার কেন জানি না মনে হচ্ছে রূপোর কয়েনটা ওই বাড়িতেই কোথাও আছে। অবন্তীদি একটু অবাক হয়ে বলল, এ আবার কেমন কথা? তুই নিজেই বলছিস কয়েনটা চুরি হয়ে গেছে, তাহলে সেটাও বাড়িতেই থাকে কি করে? রুদ্রদা বলল, অমিয়বাবু অনুমান করছেন কয়েনটা চুরি হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় ওটা এখনো ওই বাড়িতেই রয়েছে। তবে সেটা চুরির চেষ্টা হবে আরো একবার। এও চুরির চেষ্টা হয়েছে, তবে অমিয়বাবুর ঘুম ভেঙে যাওয়ায় আর মাধব নিচের ঘরে থাকায় জিনিসটা চুরি হয়নি। তবে আরো একবার হতে পারে, আর তার প্রমাণস্বরূপ বাড়ির উপর কেউ নজর রেখেছিল। অবন্তীদি হতভম্ব হয়ে বলল, তুই কি বলতে চাইছিস তার কিছুই তো বুঝতে পারছি না, একটু খুলে বল না। রুদ্রদা বলল, শোন, রূপোর কয়েনটা অমিয়বাবুর দেরাজের বাক্সের মধ্যে নেই, কিন্তু সেটা ওই বাড়িতে, আর যতদূর সম্ভব বসার ঘরে কোথাও একটা আছে। আর আমার একটা অনুমান বলছে ওই রূপোর কয়েনটা চুরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা চুরি হয়নি। তোকে ব্যাপারটা বোঝাতে পারবো না জি, পুরো ব্যাপারটাই আমার অনুমান। আর অনুমানের সপক্ষে কোনো একটা প্রমাণ না পাওয়া পর্যন্ত সেটা নিয়ে আমি কিছুই বলতে চাইছি না এই মুহূর্তে। ঠিক সেই সময় হঠাৎ করেই আমি যেন বুঝতে পারলাম রুদ্রদা কি যেন একটা বলতে চাইছে। আর আরো একবার মনে পড়ে গেল রুদ্রদাকে অমিয়বাবু বলেছিলেন সেই ভদ্রলোক যে তার বাড়িতে রূপোর কয়েনটা দেখতে এসেছিল, তিনি চলে যাওয়ার আগে তার পকেটের দিকে অমিয়বাবু দেখেছিলেন সেখানে রূপোর কয়েন ছিল না। আর তিনি চলে যাওয়ার পরে বাক্সটা অমিয়বাবু তুলে সিন্ধুকে রেখে দিয়েছিলেন। পরে যখন বার করেছেন তখন তার মধ্যে রূপোর কয়েনটা নেই। তার মানে যখন অমিয়বাবু টেলিফোন করতে গিয়েছিলেন তখন রূপোর কয়েনটা বাক্স থেকে বার করা হয়েছে। রুদ্রদা কেন বারবার বলছে ওটা ওই বাড়িতেই আছে? দুপুরে খাওয়া দাওয়ার পর রুদ্রদা অমিয়বাবুকে টেলিফোন করে সেই ভদ্রলোক অর্থাৎ সঞ্জয় সমাদ্দারের টেলিফোন নাম্বার চেয়ে নিলেন। তারপর টেলিফোন করে বেশ কিছুক্ষণ তার সাথে কথাও বলল।
তার সাথে কথা বলতে বলতে একসময় এমনকি এটাও বলল সেই কয়েনটা অমিয়বাবুর কাছে আছে, যদি সঞ্জয়বাবু সেটা ওখান থেকে বার করে দিতে পারে তাহলে সঞ্জয়বাবু যত টাকা চাইবেন সেটা রুদ্রদা দিতে রাজি আছে। আমি বুঝতে পারছিলাম রুদ্রদা সঞ্জয়বাবুকে একটা টোপ দিচ্ছে, আর সেই টোপের জালে তিনি পা দিলেই গোটা ব্যাপারটাই হয়তো রুদ্রদার কোনো একটা সুবিধা হবে। টেলিফোন রেখে ও চেয়ারে এসে বসেছে। আমি বললাম, কি হলো, মাছ টোপ গিলল? রুদ্রদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, এ বড় শক্ত ঠাই, এত সহজে পার করা যাবে না। তবে একটা ধারণা করতে পারছি, আর সেটা আমার আগের ধারণার সাথে মিলে যাচ্ছে। হয়তো কিছু একটা আমরা বুঝতে পারছি না, ওই কিছু একটার জন্যই কেসটা এখনো অব্দি জটিল বলে মনে হচ্ছে। সেটা হলেই কেসটা সহজ হয়ে যেত। যতদূর মনে হয় সেই রূপোর কয়েনটার সঞ্জয়বাবুর হাতে নেই, অন্তত ওনার সাথে কথা বলে তো এটাই মনে হলো। আমি বললাম, সেটা অমিয়বাবুর সিন্ধুকেও নেই, সঞ্জয়বাবুর কাছেও নেই, কোথাও নেই, অথচ তুমি বলছো সেটা নাকি অমিয়বাবুর বাড়িতে বসার ঘরে রয়েছে। যদি সেটা সে থেকেই থাকে তাহলে অমিয়বাবু কিংবা মাধব সেটা খুঁজে বের করছে না কেন? আর তাছাড়া আমরাও তো বাড়িতে গিয়েছিলাম, ও বাড়িতে ভালো করে খুঁজে দেখেছি। তাহলে? রুদ্রদা বলল, ওখানেই সমস্যা রে। সঞ্জয়বাবুর সাথে কথা বলার পর আমি একেবারে নিশ্চিত ওই বাড়ির বসার ঘরেই কোথাও একটা আছে ওই কয়েনটা। তবে তার আগে আমাদের অপেক্ষা করতে হবে। ওই বাড়িতে আরো একবার চুরির চেষ্টা হতে পারে, অন্তত আজ এই টেলিফোনটা করার জন্য তো হতেই পারে। একবার শান্তনুবাবুকে খবর দিতে হবে। শান্তনুবাবুকে টেলিফোন করে রুদ্রদা কিন্তু একটা অদ্ভুত কাজ করল। অমিয়বাবুর বাড়ির ঠিকানা দিয়ে তার বাড়ির উল্টো দিকের কোনো একটা বাড়িতে রঙিন পোশাকের পুলিশ পাহারা রাখার ব্যবস্থা করা হলো। সে বাড়িতে যে আজ রাতেই চুরির চেষ্টা হতে পারে সে কথাটাও সে বলে দিল, এবং গোটা ব্যাপারটা এমনভাবে করতে হবে যেন কারোর কোনো সন্দেহই না হয়। তারপর আমায় বলল, আমায় আর তোকে ওই লোকটা, মানে যে অনুসরণ করছিল, সে চিনে রেখেছে। আমরা এই মুহূর্তে অমিয়বাবু কিংবা তার বাড়ির আশেপাশে কোথাও রাতের জন্য অপেক্ষা করতে পারবো না, তাতে তারা আর আসবে না। তাই পুলিশের ব্যবস্থাটা করলাম। তবে আশা রাখছি রাতের মধ্যে কিছু একটা ঘটবে। কাল সকালে আমাদের অমিয়বাবুর বাড়িতে আরো একবার যেতে হবে। আজ আর এসব নিয়ে কোনো কথা নয়। আজ একটু আমায় বেরোতে হবে, বুঝলি? তবে তুই চিন্তা করিস না, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। আমি বুঝতে পারছিলাম রুদ্রদা কেসটা নিয়ে গভীরভাবে ভাবছে, তাই এই সময় তাকে আর একা বেরোনোর জন্য রাগ প্রকাশ করতে পারলাম না। তার বদলে আমি অপেক্ষা করতে লাগলাম, কারণ ও যখন বলেছে আজ রাতে কিছু একটা ঘটবে, তাহলে নিশ্চয়ই ঘটবে। রুদ্রদা সন্ধ্যের সময় ফিরে এলো। তার মুখে একটা সামান্য হাসির আভাস দেখতে পেলাম। বুঝতে পারছিলাম কেসটা সে গুটিয়ে নিয়ে এসেছে, কিন্তু আমি তাকে কোনো প্রশ্ন করলাম না। জানি সে কোনো কথার উত্তর দেবে না। তার যখন নিজে থেকে বলার হবে তখন সে নিজেই বলবে। রাতের আগে শান্তনুবাবুর সাথে টেলিফোনে আরো একবার ওর কথা হলো। রুদ্রদা বারবার করে বলে দিল যেন পাহারার ব্যাপারটা বাইরের আর কেউ বুঝতে না পারে, আর খুব সাবধানে থাকতে। বাড়ির ভেতরে কেউ না ঢোকার আগে পর্যন্ত যেন পুলিশ বাইরে না আসে, অন্তত ছাদ দিয়ে কেউ একটা ঢোকার চেষ্টা করবে, আর সেটা করলে তারপরেই যেন পুলিশ সেখানে যায়। আর অমিয়বাবুকে টেলিফোন করে এটাও বলে রাখলো যে ছাদের দরজা ভিজিয়ে রাখলেই ভালো হবে, যাতে চোর বাড়ির ভেতরে ঢুকতে পারে। আর কোনো শব্দ শুনলেও অমিয়বাবু কিংবা মাধব যেন কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে, কারণ পুলিশ বাড়ির বাইরে থাকবে। তাই চোর চুরি করে বাড়ির বাইরে বের হলে তারপরেই তাকে ধরা হবে। আমি একটা কথা ভাবলাম, যদি দেখা যায় চোর চুরি করে পুলিশের চোখ এড়িয়ে পালিয়ে গেল তখন কি হবে? কিন্তু ব্যাপারটা আর ওকে বললাম না। তার বদলে গোটা রাত একটা উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে লাগলাম কি হবে তার জন্য। পরদিন সকালে কিন্তু শান্তনুবাবু টেলিফোন করে ভালো খবরই জানালেন, চোর ধরা পড়েছে, এবং তার সাথে ধরা পড়েছে সেই আকবর আমলের কয়েনটা।
চোর সেটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে পালানোর চেষ্টা করছিল, এমনকি দুজন পুলিশ অফিসারের মধ্যে একজনকে ধাক্কা দিয়ে ফেলেছিল। তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার চোরের পা লক্ষ্য করে গুলি চালায়। কাল চাঁদের আলো সামান্য ছিল, তাই পুলিশদের এই কাজে সাহায্য হয়েছে। যাকে পুলিশ ধরেছে তার নামে আগেও কয়েকবার ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তবে ছোটখাটো চুরি ছিনতাই এসব ছাড়া কোনো বড় অপরাধ সে করেনি, তাই তাকে বেশি দিন আটকেও রাখা যায় না। জেল থেকে বেরিয়ে আবার সে কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত হয়ে যায়। তবে এই সমস্ত কিছুই আমাদের প্রয়োজন ছিল না। আমাদের প্রয়োজন ছিল তাকে যেই কাজটা করতে বলেছে, তার নাম। তবে এই ধরনের অপরাধীরা কখনোই তাদের নাম বলে না। তা হাজার মারধর ও পুলিশের আইনি নির্যাতনে সে ব্যাপারটা আর জানা গেল। সঞ্জয় বাবুই ওকে চুরি করতে পাঠিয়েছিল। সঞ্জয় বাবুই আসল লোক যে লোভে পড়ে সেই কয়েন চুরি করানোর চেষ্টা করে। আসামি ধরা পড়েছে এখন পুলিশের হাতে। তবে অমিয়বাবু খুশি হয়েছিলেন তার সেই রূপোর কয়েনটা ফেরত পেয়ে। একদিন দুপুরে তিনি রুদ্রদার কাছে এলেন। আমাদের টেবিলের মাঝখানে সেই আকবর আমলের রূপোর কয়েনটা রাখা ছিল। সাধারণ কয়েনের থেকে বেশ খানিকটা বড় আর ভারী, সময়ের জন্য সামান্য কালো হয়ে এসেছে। তবে এখনো বোঝা যায় বেশ দামি জিনিসটা। আর শুধু রূপোর দামের জন্য নয়, ইতিহাসের সাথে একটা সম্পর্ক থাকার জন্য এটার দাম রয়েছে। তবে রুদ্রদার কথায় শান্তনুবাবু এই ব্যাপারটা বাইরে কোথাও বের করেননি। অমেয়বাবু ওর দিকে তাকিয়ে বললেন, কিন্তু রুদ্রবাবু, আপনি বারবার বলেছিলেন যে রূপোর কয়েনটা আমার বাড়িতে বসার ঘরেই লুকানো রয়েছে। আপনি এমনটা অনুমান করলেন কি করে? আর কাল রাতে যে চুরিটা হবে সেটাও আপনি ধরলেন কি করে? রুদ্রদা মৃদু হেসে বলল, গোটা ব্যাপারটা খুবই সহজ ছিল অমিয়বাবু, আমরা একটু জটিল ভাবছিলাম। আপনার সাথে যে ভদ্রলোক দেখা করতে এসেছিলেন তিনি সেদিন রূপোর কয়েনটা চুরি করে নিয়ে যাননি। একটা সঠিক সময় দেখে আপনার কয়েনের বাক্স থেকে কয়েনটা বার করে ওই ঘরের কোথাও লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন সেটা নিয়ে তিনি বেরোতে গেলে কোনোভাবে আপনার নজরে পড়বে, আর তিনি ইচ্ছে করেই সেদিন আপনার বাড়িতে এমন পোশাক পরে এসেছিলেন যাতে কিছু নিয়ে যাওয়া যায় না, যাতে চুরি হলে আপনি তাকে সন্দেহ করতে না পারেন। এমনকি আপনি যে কথাটা বলেছিলেন, তিনি কোনো একটা মূর্তি দেখার সময় সামান্য ঝুঁকে পড়েছিলেন, আমার মনে হয় সেটাও তিনি ইচ্ছে করেই করেছিলেন যাতে আপনি তাকে সন্দেহ না করেন। তিনি কয়েনটা বার করে আপনার ঘরে কোথাও একটা লুকিয়ে রেখেছিলেন। সেটা টেবিলের কোনো একটা অংশ হতে পারে। আপনার ঘরের টেবিলটার নিচের দিকে সামান্য কয়েকটা খারাপ মতো রয়েছে পায়া, আর টেবিলের কার্ড যেখানে জোড়া রয়েছে সেখানে সামান্য ফাঁকা। সেই ফাঁকের কোথাও তিনি কয়েন লুকিয়ে রেখেছিলেন। পরে সময় সুযোগ করে এসে সেটা নিয়ে যাওয়ার কিংবা আপনার বাড়িতে চোর পাঠিয়ে সেটা তুলে নেওয়ার চেষ্টা করবেন, যাতে তার উপরে আপনার কোনো সন্দেহ না পড়ে। আপনার নজর থেকে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন আপনি পুলিশে খবর দেবেন না, কারণ কয়েনটা আপনার কাছে যেই নিয়মে রয়েছে সেটা আইন বিরুদ্ধ। তবে আপনার বাড়িতে প্রথমবার চুরির সময় চোর ওটাই নিতে এসেছিল, কিন্তু আপনারা জেগে যাওয়ায় সেটা কোনোভাবে নিতে পারেনি। তার আগে তাকে পালিয়ে যেতে হয়, আর সেখানেই আমার সন্দেহটা হয়। আপনার ঘর থেকে কিছু চুরি যায়নি, অথচ সে মাধবকে ধাক্কা মেরে পালিয়েছে। সেই সময়ের মধ্যে সে চাইলে যা কিছু চুরি করতে পারত, আর সে ছাদ দিয়ে এলো, অথচ আপনার ঘরে না ঢুকে সোজা বসার ঘরে কেন এলো? তার মানে সে জানতো তার চুরি করা জিনিসটা আছে ওখানেই। ব্যাস। আর কাল সঞ্জয় বাবুকে টেলিফোন করে এইসব ব্যাপারগুলো বলতেই বুঝতে পারলাম যে কিছু একটা ঘটবে। তিনি নিশ্চয়ই কয়েনটা বার করবার চেষ্টা করবেন, আর আমার কথা বলার জন্যই হয়তো তিনি ভয়ে কালই আবার লোক পাঠাবেন, তা আমি জানতাম। আর বাকিটুকু আপনি নিজেই জানেন। পুলিশ পাহারা ছিল, তারা নিজের কাজ করেছে। আপনার কয়েন এখন আপনার কাছে। তবে অমিয়বাবু, কয়েনটা একটু সাবধানে রাখবেন। অমিয় এবার একটু বিনয়ের সঙ্গে বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রুদ্রবাবু, এই সামান্যটুকু পারিশ্রমিক আপনার জন্য। বলে ভদ্রলোক নিজের পকেট থেকে একটা সাদা খাম বের করলেন।
তারপর সেই খামটা রুদ্রদার সামনে টেবিলের উপর রেখে বললেন, আপনি আমায় যা সাহায্য করেছেন তার পরিমাণে এটুকু কিছুই নয়। তবুও আমার মনে হয় আপনি খুশি হবেন। বলে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে রুদ্রদাকে নমস্কার করে আমাকে নমস্কার জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। রুদ্রদা খামটা তুলে নিয়ে টেবিলের উপরে ডায়েরির ভাঁজে রাখল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, না, প্রথম দিন যখন ওর বাড়িতে গেছিলাম তখনই আমার ব্যাপারটা বোঝার কথা ছিল রে অনি। কিন্তু বারবার আমি ভাবছিলাম কয়েনটা বাড়ি থেকে বাইরে চলে গেছে, আর চুরি কথাটা শুনে আমার সন্দেহটা প্রথম হয়। তবে যাক, সব ভালো ভালো মিটে গেছে, সেটাই ভালো। ঠিক সেই সময় অবন্তীদি আমাদের জন্য চা নিয়ে এলো। রুদ্রদার মুখে হাসি দেখে বলল, তাহলে কেসটা মিটলো? রুদ্রদা সামান্য হেসে বলল, হ্যাঁ রে, তবে খামের মধ্যে যে টাকা আছে সেটা বেশ ভালোই, বুঝলি। কদিন আয়েশ করে বসে খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। কিন্তু আমি জানি আয়েশ করে খাওয়া বেশি দিন রুদ্রদার হয়নি, কারণ 2 দিন পরেই জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে রুদ্রদার ডাক আসে একটা নতুন কেস সমাধানের জন্য। ওই গল্প আসবে আবার পরে, আর আপনারা সেই গল্প শুনতে ভুলবেন না কিন্তু। আর গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের গল্পের আসর। ধন্যবাদ। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রুদ্রদা ও আকবরী রৌপ্য মুদ্রা। আর শুনলেনই তো, পরের সপ্তাহে আমাদের রুদ্রদা আমাদের সাথে করে নিয়ে যাবেন জিম করবেটে। তাহলে তৈরি তো নতুন এক অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য?